সন্ধ্যা ৭টা। মির্জা বাড়িতে পা রাখে মেহেরিন, রাজ, মেহের, লাবিব আর মেহেবুবা। লাবিব এখন মোটামুটি সুস্থ। ওদের দেখেই সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কাল বাদে পরশু এই বাড়িতে বিয়ে, আর বাড়ির ছেলেমেয়েরাই কিনা বাড়িতে নেই। এটা কোনো কথা? মালিহা মির্জা মেহেরিনকে বললেন, তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? কাল গায়ে হলুদ, আর তোমরা নিজেদের মন মতো চলছ। বেশি স্বাধীনতা পেয়ে গেছো, তাই না? অনেক বড় হয়ে গেছো তোমরা। একটু চেঁচিয়েই বললেন তিনি। সবাই মাথা নিচু করে আছে। রাজ বলল, মা আসলে। মালিহা মির্জা বলে উঠলেন, তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি রাজ। রাজ মাথা নিচু করে ফেলল। মেহের কিছু বলবে, কিন্তু মালিহা মির্জা হাত তুলে থামিয়ে দিয়ে বললেন, আর কোনো কথা না, যাও রুমে যাও সবাই। সবাই সুযোগ বুঝে কেটে পড়ে। রাজ লাবিবকে ধরে ধরে নিয়ে যায়। তা দেখে রূপা বেগম বলেন, কি ব্যাপার, ওকে ধরে ধরে নিচ্ছ কেন? সবাই চমকে ওঠে। মেহবুবা খামচে ধরে মেহেরিনকে। মেহেরিন কিছু বলতে যাবে, এই সময় রাজ বলে, মামনি, কয়দিন পর তো ওরও বিয়ে, তাই এখন একটু পাজাকোলে করে নিব, বুঝলে? কদিন পর তো ওর কোলে তুলতে হবে মেহেবুবাকে, তাই এখন আমি ওকে একটু কোলে নিতে চাই। দেখো কেমনে। বলে লাবিবকে কোলে তুলে নেয়। লাবিব রাজের গলা জড়িয়ে ধরে বলে, উফ, আমার লজ্জা করছে, তাড়াতাড়ি চলো ভাই। রাজ হাসতে হাসতে লাবিবকে নিয়ে চলে যায় ওর রুমে। উপস্থিত সবাই হেসে ফেলে রাজ আর লাবিবের কাণ্ডে। মেহেরিন, মেহের আর মেহবুবা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এত বড় কাহিনী ধামাচাপা পড়ে যায়। কেউ জানতে পারে না ওদের উপর দিয়ে কত বড় ঝড় গিয়েছে। রাত 1টা। লাবিবের রুমে আসে রূপা বেগম। এসে দেখে মেহেরিন, রাজ, মেহবুবা আর মেহের রুমে। তিনি হাসেন। সবাই রূপা বেগমকে দেখে চমকে যায়, ধরা পড়ার ভয়ে। কারণ রূপা বেগম খুব চতুর আর বুদ্ধিমতী একজন মহিলা। রাজ মনে মনে ভাবে, শেষ। রূপা বেগম দরজা আটকে দেয়, আর তা দেখে সবার ভয় বাড়ে। রূপা বেগম এগিয়ে আসে লাবিবের পাশে। লাবিব মাকে দেখে উঠে বসতে চায়, কিন্তু রূপা বেগম বাধা দিয়ে বলে, শুয়ে থাকো, অসুস্থ শরীর নিয়ে উঠতে হবে না। সবাই চমকে তাকায় রূপা বেগমের দিকে। তিনি হাসেন, তারপর বলেন, তোমরা এখনো অত বড় হওনি যে আমার চোখ ফাঁকি দেবে। তারপর মেহবুবার হাত তুলে বলেন, তোমার হাতে চোট পেলে কিভাবে? মেহবুবার ঢোক গিলে। সবার মনেই ধরা পড়ার ভয় আরও আষ্টে পৃষ্ঠে ধরে। রূপা বেগম বললেন, তোমরা এমন চোরের মতো করছো কেন? কি লুকাচ্ছ? রাজ বলে, মামুনি। রূপা বেগম হাসেন, কারা করেছে? রেদু। সবাই মাথা নিচু করে, কারণ জানে এখন মিথ্যে বলে লাভ নেই। তিনি সব জানেন। রাজ রূপা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রূপা বেগম মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, ওরা ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, যত ইচ্ছে উড়ুক, মরার আগে আকাশে ডানা মেলে উড়ুক, মুখ থুবড়ে পড়ার সময় খুব কাছে। রাজ বলে, উফ মামুনি, তুমি সব কি করে বুঝে যাও? রূপা বেগম লাবিবকে ডাকে। লাবিবও এসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রূপা বেগম 2 ছেলেকে আগলে নিয়ে বললেন, তোমাদের ছোট থেকে আমি মানুষ করেছি, তোমরা আমাকে মানুষ করনি। তোমরা কখন, কেন, কোন ব্যবহার করো তা আমার সব মুখস্থ। সবাই হাসে। একটা সুন্দর দিনের সূচনা। আকাশে বাতাসে আজ যেন অন্যরকম রঙের খেলা। আজ মেহের আর হৃদের গায়ে হলুদ। সব আচার অনুষ্ঠান হবে মির্জা বাড়িতেই। সকাল থেকেই সবাই কাজ নিয়ে ব্যস্ত। রাজ স্টেজের কাজ নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, আর বাড়ির মহিলারা ব্যস্ত রান্না বান্না, সাজসজ্জা আর নানা রকম প্রস্তুতিতে। তবে একমাত্র মেহেরিনই আজ রেগে বোম হয়ে আছে। সবাই চলে এসেছে, কিন্তু চুমকির কোনো খোঁজ নেই। যেখানে ওর আসার কথা ছিল সবার আগে, না ফোনে পাওয়া যাচ্ছে, না অনলাইনে। সব শেষে রেগে চুপচাপ বসে আছে সে। মেহেরকে ঘিরে সবাই বসে আছে, নানা গল্প চলছে। কিন্তু মেহেরের মনটা খারাপ। তার প্রাণপ্রিয় বান্ধবী আজ পাশে নেই। জেরি আসতে চেয়েছিল, কিন্তু ফ্লাইটের টিকিট পায়নি। হয়তো কাল বা পরশু এসে পড়বে। মেহবুবা এখন তার প্রেমিক পুরুষের সেবা করছে। রূপা বেগম দরজার কাছে এসে দাঁড়ান। দেখতে এসেছিলেন লাবিবের কিছু লাগবে কিনা, কিন্তু এসে দেখলেন মেহবুবা লাবিবের সেবা করছে। তা দেখে মুখে হালকা হাসি খেলে যায় তার। মনে মনে বলে, আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার লাবিবকে এমন একটি জীবনসঙ্গী দেওয়ার পর। হাজার দুঃখ কষ্টের পর তুমি আমাকে অনেক খুশি আর সুখ দিয়েছ। তিনি যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চুপচাপ চলে গেলেন। রাজ রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করছে। পরনের শার্টটা ঘামে ভিজে লেপ্টে আছে তার শরীরে। শুধু রাজ একা নয়, রাজের লোকজনরাও আছে, যারা সবকিছু খুব সুন্দরভাবে পরিচালনা করছে। এই কাজগুলো তাকে করতেই হতো না, তবুও সে নিজেই সবটা গুছিয়ে নিতে চায়। একজন বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে সে, আর এই দায়িত্বে রাজ এক চুলো ফাঁকি দিতে রাজি নয়। ঠিক তখনই আরশ এসে দাঁড়ায় রাজের পাশে। হেসে বলে, সবার বিয়ে হয়ে যাচ্ছে ভাই, তুই ভাবতে পারছিস? আমার ছোটগুলোরই বিয়ে হয়ে যাচ্ছে রে। রাজ ভ্রু কুচকে জবাব দেয়, কি বলতে চাচ্ছিস ঝেড়ে কাশ বাপ? আরশ দাঁত বের করে বলে, আমিও বিয়ে করতে চাই। রাজ বলে, আমার বোন এখনো ছোট, বড় হোক ভেবে দেখব।
তার থেকেও বড় কথা, আগে একটা জব নে, তারপর পরিবার নিয়ে আসিস। আরুষের চোখ কপালে ওঠার উপক্রম। সে তো কিছুই বলেনি, অথচ রাজ এত কথা বলে দিল। অবাক কণ্ঠে বলে, ভাই তুই। রাজ আরুষের কাঁধে হাত রেখে কপাল ডলতে ডলতে বলে, তুই কি বললে? আমি কলকাতা পর্যন্ত বোঝার ক্ষমতা রাখি। আরুষ মাথা ঝাঁকায়। রাজ বলে, আমার বোনের পেছনে ঘুরলে মার খাবি বললাম। আরুষ বলে, মনে জায়গা তো বানাতেই হবে ভাই। রাজ ভ্রু কুচকে বলে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এইসব জায়গা ব্যবহার করেও যদি মনে জায়গা করতে না পারিস, তাহলে তোর সিস্টেমেই সমস্যা। আরুষ আরেকবার হকচকিয়ে যায়। এই ভেবে যে রাজ এত কিছু জানে, সেটা সে ভাবতেই পারেনি। নিজের মনের কথা মনেই আটকে না রেখে বলে ফেলে, ভাই তুই কি সিসিটিভি সব খবর কেমনে পাস? রাজ হেসে বলে, আমার যে আর একটা পরিচয় আছে ভুলে যাস না। আরও সোজা হয়ে স্যালুট দিয়ে বলে, ভাই তোকে 101 বার স্যালুট ভাই। কি বুদ্ধি তোর! আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি তুই একটা অস্কার পাবি। রাজ বলে, বাজে না বকে কাজ কর, বোন আমার একার না তোরও, তাই বোনের বিয়েতে কাজ কর। আরুষ বলে, ওকে বস, জো হুকুম। রাজ বলে, নাটকবাজ। আরুষ বলে, আমার তো দুঃখ ওই এক জায়গাতেই রে ভাই, এত নাটক করেও তোর বোনের মন পেলাম না। এই দুঃখ আমি কোথায় রাখি? মাঝে মধ্যে মন চাই এই দুঃখে সমুদ্রে গিয়ে 3টা ডুব দিয়ে আসি। না মানে এই যদি আমার দুঃখগুলো সমুদ্রের পানিতে ভেসে যায় তাই আর কি। রাজ হেসে বলে, ওটা রাজ শিকদারের বোন, অত সহজে ধরা দেওয়ার মেয়ে না, চেষ্টা চালিয়ে যা। আরুষ মাথা চুলকে বলে, তুই কি তোর বোনকে লাইন মারার অনুমতি দিয়ে দিলি নাকি সম্বন্ধী? রাজ ভ্রু কুচকে বলে, সম্বন্ধী? আই লাইক দিস নেম, যা তোকে অনুমতি দিলাম। আরুষ একটা চুমু ছুড়ে বলে, জিও সম্বন্ধী জিও, তোর মতো সম্বন্ধী যেন ঘরে ঘরে জন্মায়। রাজ হেসে কাজে মন দেয়। সন্ধ্যা 7টা। দুপুর 1টায় মেহেরের গায়ে হলুদ দিয়ে গোসল দেওয়ানো হয়েছে। এখন তাকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। মেহের আর মেহেরিন দুজনের মন আজ কেমন খারাপ। এই আনন্দের দিনে তাদের প্রিয় বান্ধবীরা পাশে নেই। মেহেরিন, মেহবুবা, লামিয়া, আরফা সবাই মিলে মেহেরকে স্টেজে বসিয়ে দেয়। বক্সে বাজছে সুরেলা সঙ্গীত, চারপাশে হইচই হাসি, তবুও কোথাও যেন আনন্দটা অসম্পূর্ণ। সবাই পরেছে রঙিন শাড়ি। মেহেরিন পরেছে আকাশি রঙের শাড়ি, মেহবুবা পরেছে মিষ্টি গোলাপি রঙের শাড়ি, লামিয়াকে রূপালি মানে সিলভার রঙের শাড়িতে অপূর্ব লাগছে, আর আরফা পরেছে কালো শাড়ি। তাদের সবার রূপে যেন পরীর ছোঁয়া। রাজ, আরুষ, লাবিব, মাহির সবাই ব্যস্ত যে যার কাজে। বোনের বিয়েতে মেয়েরা হয় মহারানী ভিক্টোরিয়া, আর ছেলেরা হয় সেই প্রাসাদের কর্মে ব্যস্ত কামের বেটা। নাচ চলছে, গান চলছে, তবুও কারো উৎসাহ তেমন নেই। ঠিক তখনই মিউজিক বক্স বাজে। গান চলছে আর গেট দিয়ে নাচতে নাচতে প্রবেশ করছে চুমকি আর জেরি। চুমকির পরনে ঠিক মেহেরিনের মতোই শাড়ি, আর জেরির পরনে হলদে রঙের লেহেঙ্গা। সবার দৃষ্টি তখন গেটের দিকে। মেহের আর মেহেরিনের মুখে হাসি ফুটে ওঠে। চুমকি এগিয়ে এসে সবাইকে টেনে নিয়ে যায়। নাচে ফেটে পড়ে চারদিক। সবাই যেন এক ঝটকায় প্রাণ ফিরে পায়। মেহেরিন, মেহবুবা, চুমকি, জেরি, লামিয়া আর আরফা সবার মুখে হাসি ঝলমল করছে, চোখে চোখে আনন্দ। নাচ শেষে মেহেরিন গাল ফুলিয়ে বলে, আগে আসলি না কেন চুমকি? চুমকি মেহেরিনের গাল টেনে বলে, তুই তো আমার জানটুস, রাগ করিস না। দেখ আমি আসলে তুই খুশি, কিন্তু বিয়ের কোণের বেস্টি না থাকলে চলে? তাকে আনতে গিয়েই দেরি হয়ে গেল। মেহের জেরিকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ বেবি। জেরি হাসে, আই মিস ইউ টু বেবি। ভাবলি কি করে তোর বিয়ে আর আমি আসবো না? তবে চুমকি না থাকলে এত সুন্দর একটা সারপ্রাইজ দিতে পারতাম না। চুমকি হেসে বলে, বন্ধু হয়ে যদি এটুকু করতেই না পারি তাহলে কিসের বন্ধু? সবাই হেসে ওঠে। এক মুহূর্তে যেন আনন্দের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। হাসি, গান, গল্প, সময়টা হঠাৎ করেই যেন অত্যন্ত মধুর হয়ে ওঠে। ঠিক তখনই আরও একটা হিন্দি গান বেজে ওঠে। সবাই আরও খুশিতে ফেটে পড়ে। নাচতে নাচতে প্রবেশ করে হৃদ, শান্ত, রাকিব আর তাদের সাথে রাহি। হৃদ নাচতে নাচতে এগিয়ে আসে মেহেরের সামনে, হাত বাড়িয়ে দেয়। সবাই চিৎকার করে ওঠে, মেহের 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 বলে। লজ্জা মুখে মেহের হাত রাখে হৃদের হাতে। ঠিক তখনই আর একটা গান বেজে ওঠে। ওদের নাচ শেষে দুজন গিয়ে বসে স্টেজে। আর ঠিক তখনই এন্ট্রি নেয় রাজ, আরুষ, লাবিব, মাহির, শান্ত আর রাকিব। সবাই পড়েছে লুঙ্গি, চোখে সানগ্লাস। বক্সে বাজছে লুঙ্গি ডান্স গান, আর ওরা সেই গানে নাচতে শুরু করে। লাবিব যে অসুস্থ তা কেউ বুঝবেই না ওর নাচ দেখলে। নাচ শেষ হতেই ফের এন্ট্রি নেয় মেহেরিন, চুমকি, মেহবুবা, জেরি আর আরফা। গান বেজে ওঠে, রাধা তেরি ঝুমকা। মেয়েরা স্টেপ ফলো করে শেষ করে। এবার আবার ছেলেরা ফিরে আসে, সবাই মিলে নাচে। গান, হাসি, ভালোবাসায় ভরে ওঠে সেই সন্ধ্যা। নাচ শেষ হতেই ছেলেরা একে একে সরে যায়। মেয়েরা তখন আরেকটা গানে পাগলাটে নাচে।
তাদের নাচ দেখে রাজ, লাবিব, শান্ত, আরশ, রাকিব সবাই বুক চেপে ধরে একসাথে বলে ওঠে, হাই। তারপর একসাথে পেছনের দিকে পড়ে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা রাজের লোকজন তাড়াতাড়ি সবাইকে ধরে ফেলে। তারা ফের আসে। সব ছেলেরা লুঙ্গি পরেই সেই গানে নাচা শুরু করে। নাচতে নাচতে এক পর্যায়ে সবার লুঙ্গি খুলে যায়। তাদেরকে দেখে সবাই হাসিতে ফেটে পড়ে। একজন হাসতে হাসতে আরেকজনের শরীরে পড়ে যায়। সবারই লুঙ্গির নিচে প্যান্ট ছিল। তারপরেও লুঙ্গি খুলে যাওয়ার ব্যাপারটা খুব লজ্জাজনক, তাই ছেলেরা দৌড়ে পালায়। এই হাসি, ঠাট্টা, নাচ, গান আর আনন্দে শেষ হয় হলুদের পর্ব। হলুদ শেষে হৃদ আবার চলে যায় লাবিবের ফ্ল্যাটে, সাথে রাজ আর লাবিব। কারণ কাল বরপক্ষ হয়ে আসবে তারা, আর কনেপক্ষ হয়ে বিদায় দেবে। আর এই নিয়ে তর্ক বিতর্কও হয়েছে। রাজের একটাই কথা, সে তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়েতে বরপক্ষই হবে। শেষে মেহেরিন রাজি হয়েছে। রাত ৩টা, সবাই যে যার জায়গায় শুয়ে পড়েছে। সবাই ঘুমাচ্ছে। শুধু হৃদ আর রাজ বেলকনিতে বসে কফি খাচ্ছে। হৃদ আকাশের দিকে তাকিয়ে বলে, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। রাজ হেসে বলে, তোর মতোও। কিছুক্ষণ আড্ডা দিয়ে ওরা উঠে যায়। অন্যদিকে সব মেয়েরা একটা রুমে শুয়ে আছে। ফ্লোরে আর খাট মিলিয়ে এক একজন ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। কারো চোখেই ঘুম নেই। মেহেরিন বকাবকি করে সবাইকে শোয়ার জন্য বলল। শেষমেশ একে একে সবাই ঘুমিয়ে পড়ে। আরও একটি সুন্দর সকাল। বাড়ি জুড়ে বিয়ের আমেজ। রান্নার গন্ধে পুরো বাড়ি মোমো করছে। বাচ্চাদের কিচিরমিচির, সাথে ফুল সাউন্ড বক্স থেকে গান বাজছে। সকাল 7টা, সবাই কাজে ব্যস্ত। ফায়েজা চৌধুরী সবাইকে নাস্তা দিচ্ছেন। রাজের লোকেরা সব কাজ করছে। আর এক কোণে বসে আকরাম চৌধুরী ও ফিরোজ মির্জা। তারা বসে বসে তদারকি করছেন। আরশ আর মাহির এখনও ঘুমে অচেতন। মালিহা মির্জা বলে ওঠেন, এদের দেখে কে বলবে এদের বোনের বিয়ে আজ? এই হতচ্ছাড়া, ওঠ তোরা, গায়ে কিন্তু পানি ঢেলে দেব, ওঠ। 2 নবাবের বংশধর। পাশ দিয়ে যাচ্ছিল লামিয়া। মালিহার কথা শুনে এগিয়ে এসে বলে, কি হয়েছে আন্টি? মালিহা বলে, দেখ না, বিয়েবাড়িতে এত কাজ আর এরা দুজন পড়ে পড়ে ঘুমাচ্ছে। লামিয়া একটু ডেভিল হাসি দিয়ে বলে, আন্টি তুমি চিন্তা করো না, আমি ডাকি, তুমি যাও। মালিহা মির্জা চলে গেলেন। লামিয়া যায় ওয়াশরুমে। 1 বালতি পানি নিয়ে এসে ছুঁড়ে মারে আরশের গায়ে, অল্প একটু মাহিরের গায়েও। দুজন তড়াক করে উঠে বসে। লামিয়া মাহিরের দিকে ফিরে কান ধরে বলে, সরি, তোমার গায়ে লেগে গেছে, ইচ্ছে করে দিইনি। তারপর আঙুল তুলে বলে, আরশ ভাইয়ের শরীরে দিয়েছিলাম, বিশ্বাস করো। মাহির চোখ কষলে বলে, আচ্ছা আচ্ছা, বলেই উঠে যায়। আরশ লামিয়ার দিকে তাকিয়ে থাকে বোকার মতো। লামিয়া সুযোগ বুঝে ছুটে পালায়। সকাল 8টা, সবাই উঠে গিয়েছে। চারপাশে বিয়ের আমেজ, আনন্দে টইটুম্বুর বাড়ি। কিন্তু যার বিয়ে সে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। মেহেরিন এসে ঝাঁকায়, ওঠ মেহের, অনেক বেলা হয়ে গেছে, লোকজন কি বলবে? মেহের উল্টোপাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ে। মেহেরিন কপাল চাপড়ায়। বাকিরা হাসে। জেরি এসে কানে কানে বলে, গেট আপ বেবি, আজ তোর বিয়ে, ভুলে গেছিস নাকি? তুই যদি এইভাবে ঘুমাস তোর বর কিন্তু রাগ করে চলে যাবে রে। চুমকি এসে বলে, উঠে পড় বোন, আজ তোর বিয়ে। ওই যে একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আমাদেরও ঠিক সেই অবস্থা। আমরা উঠে বসে আছি, আর যার বিয়ে সে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। মেহেরিন এগিয়ে এসে মেহেরের কানের কাছে বলে, বোন আমার ওঠ, আজ তোর বিয়ে। মেহের চোখ বুজেই বলে, বিয়ে কাল করব, আজকে ঘুমাতে দে, জ্বালাস না তো। সবাই হা হা করে হেসে ওঠে। মেহেরের কথায় হাসির রোল পড়ে যায়। মেহেরিন হেসে বলে, বোন, প্রথম বিয়েটা কিভাবে করলি মনে আছে? উঠ বেটি, বিয়ের পর ইচ্ছে মতো ঘুমাস। মেহের বালিশে মুখ চেপে বলে, বিয়ে পিছিয়ে দে কয়েক ঘন্টা, এখন ঘুমাবো, আর কোনো কথা না। তারপর একটা বালিশ টেনে মুখ ঢেকে শুয়ে পড়ে। সবাই গড়াগড়ি করে হাসতে থাকে। মেহবুবা একটা গ্লাসে পানি নিয়ে আসে, বালিশটা সরিয়ে দেয়। পানিটুকু ছুঁড়ে মারে মেহেরের মুখে। মেহের হুট করে উঠে বসে। রেগে চিৎকার দিয়ে বলে, কি করলি এটা? সবাই একসাথে চিৎকার দিয়ে বলে, সারপ্রাইজ। তারপর সবাই ফেটে পড়ে অট্টহাসিতে। দুপুর 12টা। কনে সাজে বসে থাকা মানে সাধারণত চোখে মুখে উজ্জ্বলতা, বুক ধুকপুকানি, উত্তেজনা, ভয় আর লজ্জা। কিন্তু আমাদের মেহের, সে তো সেজেই ঝিমিয়ে ঘুমিয়ে পড়েছে। সবাই রেডি হচ্ছে, আর মেহের কনে সেজে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, যেন আজ কিছুই হয়নি। মেহেরিন রেডি হয়ে ঘরে ঢুকেই দেখে মেহের ঘুমিয়ে আছে। কপাল চাপড়ে কাছে গিয়ে ডাকে, ওঠ মেহের, বোন আমার, আজকে কি শুরু করলে তুই? আজ তোর বিয়ে, আর আজই তোর মরার ঘুম শেষ হয় না? মেহের চোখ মেলে তাকায় না, ঝিমিয়েই বলে, আই ডোন্ট নো, এত ঘুম পাচ্ছে কেন আমার। মেহেরিন বিরক্ত গলায় বলে, ওঠ, এখন আর ঘুমাস না, মান সম্মান কিছু থাকবে না। মেহের হাই তুলে বলে, মান সম্মানকে গুলি মার, ঘুমটাই ইম্পর্টেন্ট, বিয়ে না।
মেহরিন ভ্রু কুচকে বলে, তাই নাকি? তাহলে ওই দিন এমন ভোরবেলা নাচতে নাচতে বিয়ে করলি কেন? মেহের উঠে বসে হেসে ফেলে, বলে, ওইটা তো জেদ ছিল। মেহরিন হাসে, তাহলে আজও ঘুম সাইডে রেখে জেদ দেখিয়ে বিয়েটা করে ফেল। এর মাঝে ঘরে ঢোকে মালিহা মির্জা আর ফায়েজা চৌধুরী। দুই বোনকে হাসতে দেখে তারাও হেসে ফেলে। মেহরিন মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে মা? ফায়েজা চৌধুরী বললেন, কিছু একটা খাওয়াতে আনলাম, সারাদিন তো অনেক ধকল যাবে। মেহরিন মাথা নাড়ে। ফায়েজা চৌধুরী নিজের হাতে মেহরিন আর মেহেরকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হতেই মালিহা মির্জা মেহেরের পাশে বসে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। মেহের হেসে বলে, থ্যাংক ইউ মা। হঠাৎ করে মালিহা মির্জা বলে, মা, আমার মান সম্মান এখন তোর হাতে। তুই তো মেয়ে কম, ছেলে বেশি। দয়া করে আমার নাক কাটিস না। মেহের মুখ ভোতা করে বলে, মা। মালিহা মির্জা ফের বলে, প্রথমবার বিয়েটা যেভাবে করলি, ওগুলো কি মেয়ের কাজ? তোর তো সব সময় ছেলেদের মতো হাবভাব। বিয়ের পর এসব যেন না শুনি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, স্বামীর মুখে মুখে কথা বলা পাপ, বুঝেছিস? মেহের মনে মনে বলে, আহ মা, তুমি যদি জানতে, বিয়ের দিন থাপ্পড় আর মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করেছি। আমি নিশ্চিত তুমি অজ্ঞান হয়ে যেতে। মুখে বলে, আচ্ছা মা, কিছু করব না। নিজের ব্যাটা ব্যাটা ভাব কমিয়ে ন্যাকা মেয়েদের মতো স্বামী ভক্ত হয়ে যাব। স্বামী আমার প্রাণনাথ, আমার জীবন মরণ। স্বামীবিহীন আমি পানিবিহীন মাছ, ডাল ছাড়া পাতা। স্বামী আপনি কোথায়? আপনার বিরহে আমি অক্কা যাই। বলতে বলতেই কপালে হাত দিয়ে নাটক শুরু। সবাই হেসে গড়িয়ে পড়ে। মালিহা মির্জা পিঠে একটা চাপড় মেরে বলে, চুপ কর বেয়াদব। মেহের দুঃখী মুখ করে বলে, ও হে আমার মাতা, আপনি এমনভাবে আমায় মারিতে পারেন না। আমার স্বামী যদি জানিতে পারে আপনি আমায় প্রহার করিয়াছেন, তবে সে বড়ই দুঃখ পাইবে হে মাতা। আবারও হাসির ঢেউ। ফায়েজা চৌধুরী বললেন, আমার পাগলি আম্মা জানটা। মেহরিন হাসতে হাসতে বলে, হয়েছে হয়েছে, এবার ওঠো, বরপক্ষ আসার সময় হয়ে যাচ্ছে। তারপর মেহেরকে নিয়ে বেরিয়ে যায় স্টেজের দিকে। সঙ্গে যায় মেহেবুবা, লামিয়া, চুমকি, জেরি আর আরফা। নিজেদের প্ল্যান মাফিক কাজে লেগে পড়ে তারা। ওইদিকে হৃদকে সাজানো হচ্ছে বর সাজে, তাকে সাজাচ্ছে রাজ। আজকের দিনটা অন্যরকম। সব ছেলেরা সেজেছে কালো শার্ট প্যান্টে, তার উপর কালো ব্লেজার। এক একজনকে পুরো হিরোদের মতো লাগছে। কারো থেকে কেউ কম না। কাকে রেখে কাকে দেখবে মানুষ? এদের দেখে বোঝাই যাচ্ছে না এরা বিয়ে খেতে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ওরা কোনো সভায় যাচ্ছে। মনে হচ্ছে রূপকথার এক এক রাজ্যের রাজা তারা। সবার মধ্যে একদম ব্যতিক্রম হৃদ। চুলগুলো গুছানো, নিখুঁত পোশাক, যেন কোনো রাজ্যের রাজপুত্র। তার বরযাত্রী হয়ে যাচ্ছে এক এক রাজ্যের রাজা। রাজ নিজের হাতে হৃদকে পাগড়ি পরাচ্ছে। ঠিক সেই সময় রাহি হাজির হয়। তার গায়ে হালকা মিষ্টি রঙের রাজকন্যাদের মতো গাউন, মাথায় রানীদের মতো তাজ। যেন রূপকথার রাজ্য থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে পা দিয়েছে এই রাজকুমারী। এই ড্রেসটা রাজ বড় ডিজাইনার দিয়ে বানিয়ে এনেছে মালয়েশিয়া থেকে। রাজ আর হৃদ একসাথে বলে ওঠে, মাশাল্লাহ। রাহি মুচকি হাসে, জামার প্রান্ত ধরে এদিক ওদিক ঘুরিয়ে বলে, কেমন লাগছে আমাকে? রাজ হেসে বলে, একদম আমাদের রাজকন্যা, একদম রাজকন্যাদের মতো লাগছে আমার পুচকিকে। হৃদ মিষ্টি গলায় বলে, একদম পুতুলের মতো লাগছে। ভাইদের প্রশংসায় উচ্ছ্বাসিত রাহি বলে, আমি তো সবসময় সুন্দর, এত বলতে হবে না। আমি জানি। এখন চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি মেয়ে হয়ে রেডি হয়ে গেছি, আর তোমরা এখনও হতে পারোনি। রাজ হাসে, পুচকি যে সকাল 8টা থেকে সাজুগুজু করছিল সেটা কিন্তু আমরা জানি। রাহি জিভ কেটে বলে, উফ, ভুলেই গেছি। কিন্তু যাই হোক, আমি তো তবুও আগে রেডি হয়েছি, তাই না? রাজ আর হৃদ মাথা নেড়ে সম্মতি দেয়। তিনজন একসাথে বের হয়ে আসে। হৃদের জন্য ফুল দিয়ে সাজানো গাড়ি তৈরি, আর বাকিরা যাবে বাইকে। রাজেরই স্পেশাল প্ল্যান। বাইকে করে বউ আনতে যাওয়ার নাকি একটা অন্যরকম ভাইব আছে। হৃদ আর না করেনি। হৃদ গাড়িতে উঠতেই যাচ্ছে, ঠিক তখনই রাজ বলে, দাঁড়া। হৃদ একটু থেমে তারপর ভ্রু কুচকে বলে, এনি প্রবলেম? রাজ গম্ভীর মুখে গাড়ির দিকে তাকায়, তারপর মোবাইল বের করে কাউকে ফোন করে। মিনিটের মধ্যে একজন লোক এসে গাড়ি চেক করে বলে, বস, গাড়ির ব্রেকের তার কাটা। সবাই থমকে যায়। শান্ত বলে, এটা কে করলো বলতো? রাকিব বলে, আল্লাহ মালুম, তবে রাজভাই বুঝলো কিভাবে? রাজ বলে, ভালো করে খেয়াল করো, গাড়ির দরজার সাইডের ফুলগুলো কুচকানো। আমরা এখনও উঠিনি, আর এখানে কোনো বাচ্চা কাচ্চাও নেই। মানে কেউ ঢুকেছিল, কিন্তু আমরা তো সবাই ওপরে ছিলাম। হৃদ বিদ্রুপ করে হাসে, স্বার্থপর মানুষ। রাজ হৃদের কাজ চাপড়ে বলে, আরে বেটা, চিল মার। আমার ভাইয়ের বিয়ে, একটা ধামাকা না হলে চলে? বিজনেসম্যান রাজের একমাত্র বন্ধুর বিয়ে বলে কথা। সবাই যদি না জানে তাহলে এত নামডাক দিয়ে কী লাভ? মিডিয়া তো এমনি নাটক বানাবে, আমরা বরং ভালো নাটকটা বানিয়ে দিই। লাবিব বলে ওঠে, একদম। সবাই হেসে ওঠে।
রাজ আবার ফোন করে। 5 মিনিটের মধ্যে হাজির হয় হেলিকপ্টার, ফুলে মোড়ানো, আর নিচ দিয়ে বের হচ্ছে রং বেরঙের ধোঁয়া। রাহি আনন্দে লাফিয়ে ওঠে। OMG ভাইয়া, আমরা হেলিকপ্টারে যাব? রাজ হাসে। হ্যাঁ পুচকি, আমি জানতাম কিছু না কিছু একটা হবেই, তাই বিকল্প আগে থেকেই ভেবে রেখেছিলাম। তারপর রাজ লাবিবকে বলে, তোরা রওনা দে। লাবিব, শান্ত, রাকিব মাথা নাড়ে। বাইক স্টার্ট দেয়। প্রতিটা বাইক ফুলে মোড়া, আর চাকা ঘুরতেই বেরোচ্ছে রঙিন ধোঁয়া। এই বাইকগুলো রাজের পক্ষ থেকে দেওয়া। তাদের বিদায় দিয়ে রাজ, হৃদ আর রাহি উঠে বসে হেলিকপ্টারে। এদিকে মেয়েরাও রেডি। সবাই পরেছে সিলভার কালারের শাড়ি, সাথে ম্যাচিং গয়না। দেখতে এক একজন অপ্সরা। সব রমণীরা অধীর আগ্রহে বরপক্ষের আসার অপেক্ষায়। অবশেষে অপেক্ষার অবসান। লাবিব, শান্ত, রাকিব ও ভার্সিটির আরও কিছু ছেলেমেয়ে এসে গেছে। সাথে আছে সাথী আর মৌ। আকাশপথে আসছে বর, হৃদ। সবাই বিস্ময়ে ফিসফিস করে। আরে বাবা, মির্জাবাড়ির জামাই তো হেলিকপ্টারে আসছে, দেখেছ? জামাইগুলোও পেয়েছে ফিরোজ মির্জা। মানুষের ভিড়, বাচ্চা কাচ্চারা চিৎকার করছে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে। উত্তেজনায় চারপাশ সরগম। মেহেরিনরা তো তৈরি হয়েই গেটের দিকে যাচ্ছে, বরণডালা হাতে। মালিহা মির্জা, সাথে ফাইজা চৌধুরী আর রূপা বেগম। 3 বাড়ির 3 কর্ত্রী দাঁড়িয়ে জামাই বরণ করতে। তাদের পেছনে মেয়েরা, মেহরিন, চুমকি, জেরি, মেহেবুবা, লামিয়া আর আরফা। দাঁড়িয়ে আছে বরপক্ষের 12টা বাজানোর জন্য। হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা রাজের লোকেরা ঠিকঠাক করে রেখেছে। ঠিক তখনই রাজ বলে, তোর অনুভূতি কি ভাই? দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছিস? হৃদ হেসে গান ধরে। রাজ আর রাহি হেসে ফেলে। রাহি বলে, আমি একটা। রাজ আর হৃদ একসাথে বলে, অবশ্যই। রাহি গলা পরিষ্কার করে বলে। রাজ বলে, ওকে, তাহলে আমি কেন পিছিয়ে থাকব? বলে হৃদকে ইশারা করে। দুজন হেলিকপ্টারের দরজা খুলে আধা আধি বের হয়ে গানে গানে হাজির হয়। রাহি উচ্ছ্বাসিত হয়ে চিৎকার করে। গান গাইতে গাইতে হেলিকপ্টার নামে। নিচে দাঁড়িয়ে সবাই বিস্ময়ে তাকিয়ে আছে। বর আসছে রাজকীয় আগমনে। রাজ আর হৃদ গেটের সামনে এসে দাঁড়ায়। মাহির ভিডিও করছে। আজকের মুহূর্তটা ক্যামেরাবন্দি হবে। বরণ শেষে মালিহা মির্জা, ফাইজা চৌধুরী আর রূপা বেগম সরে যান। তাদের পাশে দাঁড়ায় মেয়েরা। হঠাৎ রাহি গেটের ফাঁক দিয়ে সরে এসে মেহেরিনের পাশে দাঁড়ায়। রাজ আর হৃদ ভ্রু কুচকে তাকায়। রাহি হেসে বলে, এখন আমি মেয়ে পক্ষ। সবাই হেসে ওঠে। আর এইদিকে আরশ চলে যায় রাজদের দিকে। তা দেখে মেহেরিন বলে, এটা কি হলো ভাইয়া? আরশ হেসে বলে, রাহি চলে গেছে তো, ওদের তো একজন কমে গেল, তাই আমি ব্যালেন্স করলাম। মেয়েরা মুখ ঝামটা দেয়। রাজ গলা পরিষ্কার করে। মেহেরিনের দিকে তাকিয়ে বলে, তা বিয়ান সাহেবা, আপনাদের দাবি কি? মেহেরিন বাঁকা হেসে বলে, বেশি না, অনলি 12 লাখ। রাজ চমকে ওঠে। হোয়াট? মেহেরিন বলে, আমার বর অনেক খরচ করেছে এই গেট সাজাতে, সেটা পুষিয়ে নিতে হবে না? আর আমরা এই রোদে দাঁড়িয়ে আছি, তার একটা দাম আছে না? রাজ বলে, আমরাও তো দাঁড়িয়ে আছি, আমাদের কষ্টের দাম কে দেবে? মেহেরিন হেসে বলে, আরে বিয়া সাহেব, তার ব্যবস্থা হয়ে আছে। মেয়েরা, শরবত দাও বিয়া সাহেবদের। মেহেরিনের কথায় সবাই হাত বাড়িয়ে দেয়। এক একজনের হাতে এক এক ফ্লেভারের শরবত। রাজ বলে, আরে এক এক শরবতের রং এক এক রকম কেন? মেহেরিন হেসে বলে, এক একজনের ভালোবাসা যেমন এক না, তেমনি শরবতও এক না। রাজ মাথা ঝাঁকিয়ে বলে, বুঝলাম। তারপর বলে, তবে শরবত সুবিধার লাগছে না, আগে আপনারা খান, তারপর আমরা। মেহেরিন বাঁকা হাসি দেয়। মনে মনে বলে, আগেই জানতাম সোনা, এটাই বলবে। মুখে বলে, আচ্ছা মেয়েরা, চেক করে দেখাও। সবাই এক চুমুক খায়, মুখ সামনে আনে, আর হাত নাই পিছিয়ে। সবাই বলে, হ্যাপি। এই সুযোগে গ্লাসগুলো পেছনে রেখে আসর গ্লাসে তুলে নেয় স্পেশাল শরবত। পেছনে থাকা মেয়েরাই সেই গ্লাস নিয়ে সরে যায়। রাজ সবাইকে খেতে দেখে শরবত তোলে। এক চুমুকেই এক একজনের অবস্থা নাজেহাল, আর তাদের দেখেই মেয়েরা সবাই হেসে ওঠে। মেহেরিন বলে, আচ্ছা আচ্ছা, অনেক মজা হয়েছে, আর মজা করার জন্য দুঃখিত। এবার মিষ্টি খেয়ে নিন বিআই সাহেব, সব ঠিক হয়ে যাবে। কেউ আর কিছু বলে না, মিষ্টি মুখে তুলে নেয়। আর এক কামড় দিতেই এক একজনের কান থেকে ধোঁয়া বের হয়। সবাই পানি পানি করতে থাকে। তখন মেহেরিন হেসে বলে, আপনারা যদি চলেন ডালে ডালে, তাহলে আমরাও চলি পাতায় পাতায়, বুঝলেন বিআই সাহেব? কথাটা শেষ করে মেহেরিন একটু টেনে বলে, এই কে আছো, লেবুর শরবত আনো। মেহেরিনের বলতে দেরি, রাজের লোকজন আনতে দেরি করেনি। ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে সবাই একটু স্থির হয়। সাথী আর মৌ একপাশে দাঁড়িয়ে সবকিছু দেখছে আর খিলখিল করে হাসছে। রাজ নিজেকে সংযত করে বলে, এবার বলুন বিয়ান, কি দাবি? মেহেরিন চোখ ছোট ছোট করে বলে, বললাম তো, বেশি না, মাত্র 12 লাখ। রাজ হাত তুলে বলে, আচ্ছা মানলাম, কিন্তু একটা শর্ত আছে। মেহেরিন গম্ভীর ভঙ্গিতে বলে, কি শর্ত? রাজ বলে, গান আর নাচের লড়াই হবে,
যারা জিতবে তাদের কথাই রাখা হবে। মেহেরিন হেসে ফেলে। হঠাৎই মেয়েরা গানের তালে নাচ শুরু করে। মেয়েদের দল নাচ শুরু করে সেই গানে। দুলছে কোমর, বাজছে তাল। ওদের নাচ শেষ হতেই রাজ গায়, কত যে শহীদ আছে তোর নামে লেখা, তাকালে কারেন্ট লাগে, ছুঁয়ে দিলে ছ্যাঁকা, তাও আজ তোর সাথে জ্বলে পুড়ে যাব, মনে মনে আমি তোর কাছে কেস খাবো। তখনই মেহেরিন গলা মিলায়, সাথে কোমর দুলায়। ও বেবি, হাটে বাজারে বেড়েছে বেজায় গরম, আমি যেই না দুলিয়েছি কোমর নরম। আরশ গাইতে শুরু করে, চোখ তুলে তাকায় লামিয়ার দিকে। লামিয়া হেসে ফেলে, তারপর নিজেও গান ধরে। হঠাৎ শান্ত চুমকির দিকে ফিরে গেয়ে ওঠে। চুমকি গানের উত্তর দেয়। লাবিব হঠাৎ গেয়ে ওঠে, তুই আমার ফাঁকা মনে আনলি প্রেমের দিল দরিয়া, দিন শেষে ঘুমের দেশে তুই মেরি ঐশ্বরিয়া। উত্তরে মেহবুবা গেয়ে ওঠে, মধুর মধুর কথা কইয়া সরল মনে দিলা ব্যথা, মানে না মন ছলনা, কেটে কেটে যায় দিন রজনী, আসি আসি বলে আর আসেনি। রাকিব রাহিকে চোখ টিপ দিয়ে গান গায়। এই গান শেষে মেহেরিন শাড়ির আঁচল কোমরে গুজে গান গায় আর নাচে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে জয়ী হয় মেয়েরা। রাজ পরাজিত সৈনিকের মতো কাজ ঝুলিয়ে টাকার বান্ডিলটা তুলে দেয় তার বউ মেহেরিনের হাতে। মেহেরিন বিজয়ের গর্বে টাকাটা তুলে নেয়, সাবধানে, যেন এই টাকাতেই লুকানো আছে তার দাবির সম্মান। সবকিছু শেষে সবাই ভেতরে প্রবেশ করে। বসানো হয় তার জন্য বরাদ্দকৃত রাজকীয় আসনে। রাজ, রাহি, লাবিব, শান্ত আর রাকিব, সাথী আর মৌ সবাই পাশে বসে। ঠিক তখনই হাজির হয় রাজের লোকজন বরবরণের খাবার নিয়ে। তাদের পাশে দাঁড়ায় মেহেরিন, মেহবুবা, জেরি, চুমকি, লামিয়া আর আরফা। দুই হাত ভরে দাওয়াত, হাসি, দুষ্টুমি আর আতিথেয়তায় ভরপুর আয়োজন। রাজ আর লাবিব কেবল নামমাত্র রক্ষার্থে হৃদের পাশে বসেছিল। হৃদ খাওয়া শুরু করতেই উঠে যায়, বুঝিয়ে দেয় তার ক্ষুধা অনেকটা বেশি। খাবার দাবারের আয়োজন রাজের লোকেরা খুব যত্নে সামলাচ্ছে। তবুও রাজ এইবারের জামাই, তার থেকেও বড় কথা মেহের তাকে বড় ভাইয়ের স্থান দিয়েছে। বড় ভাইয়ের দায়িত্ব তাকে পালন করতেই হবে। তাই সে লাবিব আর আরুষকে নিয়ে পরবর্তী কাজের ব্যবস্থায় লেগে পড়ে। খাওয়া শেষ হতেই আবারও হাজির হয় মেয়েরা। মেহেরিন সবার সঙ্গে কথা বলে সবাইকে ব্যস্ত রাখে, আর এই দিকে চুমকি এগিয়ে যায় শান্তর দিকে, কারণ বরের জুতা আসলে শান্তর কাছে আছে। মূলত সেটাই নিতে চায় চুমকি, কিন্তু বেচারা শান্ত তখনও কিছু না বুঝে ফেসে যায় চুমকির ফাঁদে। চুমকি শান্তর কাছে গিয়ে বলে, জান। শান্ত আটকে ওঠে, তোমার কি হলো আবার? চুমকি আহ্লাদি কণ্ঠে বলে, শোনো না। হ্যাঁ বলো না। আলাবু, নাটকীয়ভাবেই বলে চুমকি। শান্ত অবাক হয়ে বলে, কি ব্যাপার, হঠাৎ এত প্রেম পাওয়ার কারণ কি? চুমকি চটে গিয়ে বলে, কি বললি? আমি প্রেম দেখাচ্ছি আর তোর লাগছে? যা, ব্রেকআপ, তোর মুখও আর দেখব না। শান্ত বেচারা তো পুরাই মুশকিলে। সে কিছুই বুঝতে না পেরে বলে, আচ্ছা সরি, আমার দোষ। চুমকি বলে, তোরই তো দোষ, সব দোষ তোর। তুই আমার বালের বয়ফ্রেন্ড, আমার একটুও খেয়াল রাখিস না। শান্ত বলে, এমনভাবে বলছো কেন? কি লাগবে বলো, কি করতে হবে তোমার জন্য? আমার জান হাজির। চুমকি গম্ভীর মুখে বলে, আমাকে আইসক্রিম এনে দাও, এখন, এখন মানে এখনই। শান্ত মাথা নিচু করে বলে, আচ্ছা ঠিক আছে, তবে তুমি আমার একটা কাজ করো, ঠিক আছে? চুমকি মনে মনে হাসে, এই গাধা, এখন যা বলবি তার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। বল বল। মনে মনে ভেবেই হেসে মরছে চুমকি। শান্ত ধীরে ধীরে পাশে এসে বলে, হৃদের জুতাটা আমার কাছে রাখা, কারো হাতে দিও না যেন, আমি আইসক্রিম নিয়ে আসি। চুমকি মনে মনে বলে, হ্যাঁ দিয়ে যা বলদ, শিয়ালের কাছে মুরগি দিয়ে বলছে, মুরগির কথা কাউকে বলো না। মুখে বলে, হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি আসবা, এখন আইসক্রিম খেতে না পারলে গলা শুকিয়ে মরে যাব কিন্তু। শান্ত বলে, না না এমন কিছুই হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। বলেই চুমকির কাছে জুতা দিয়ে দৌড় দেয় আইসক্রিম আনতে। আর চুমকি, সে কি জুতো নিয়ে দাঁড়িয়ে থাকার লোক? জুতা হাতে পেয়েই পগার পার। 5 মিনিট বাদে আইসক্রিম হাতে দৌড়ে এসে হাজির হয় শান্ত। বিয়েবাড়িতে ফুচকা, ভেলপুরি, পানিপুরি, কুলফি ও আইসক্রিমের স্টলের ব্যবস্থা করা হয়েছে, তাই আইসক্রিম আনতে বেশি বেগ পোহাতে হয়নি শান্তকে। প্রবলেম তো ওখানে না, কিন্তু মূল কথা হলো যার জন্য এত কিছু সেই চুমকি কোথায়? শান্ত চারপাশে তাকায়, খোঁজে, হাঁটে। চুমকির তো দূরের কথা, তার টিকিটিও নেই। ঠিক তখনই হাজির হয় লাবিব। শান্তকে ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে লাবিব জিজ্ঞেস করে, কি ব্যাপার ব্রো, এনি প্রবলেম? শান্ত হাসে, চাপা গলায় বলে, না না তেমন কিছু না, চুমকিকে এখানে রেখে গিয়েছিলাম, কিন্তু এসে আর পেলাম না, ওকেই খুঁজছিলাম আর কি। শান্তর হাতে আইসক্রিম দেখে লাবিব সেটা নিয়ে খেতে খেতে বলে, শুধু গার্লফ্রেন্ডকে খাওয়াবি নাকি বস? আমাদের দিকেও একটু দেখ না। শান্ত হেসে বলে, অবশ্যই। ঠিক তখনই রাকিব এসে হাজির। কিরে শালা, তুই এখানে? হৃদের জুতা কোথায়? শান্ত হতচকিত হয়ে বলে,
চুমকির কাছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লাবিবের হাত থেকে আইসক্রিম পড়ে যায়। রাকিব কপালে চাপড় মারে। শান্ত একদম বোকার মতো দাঁড়িয়ে থাকে, কিছুই বুঝতে পারছে না সে। রাকিব রেগে বলে, আরে আমার ভেড়ার বাল, তোর সব জায়গাতে পিরিত না দেখালে চলে না? জুতো দিলি কেন? শান্ত সবকিছু খুলে বলে, পুরো ঘটনা ব্যাখ্যা করে। লাবিব আর রাকিব একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে ওঠে, ও শিট। শান্ত অবাক হয়ে বলে, কি হয়েছে? শান্ত হঠাৎই নিজেই কিছু একটা বুঝতে পেরে চোখ বড় বড় করে বলে, তার মানে জুতো নিয়ে পালিয়েছে? রাকিব শান্তর মাথায় গাঁটটা মারে, এতক্ষণে বুঝলি বলদ? শান্ত মাথা চুলকে বলে, সরি রে, আমি বুঝতে পারি নাই। লাবিব হেসে ফেলে, আর রাকিব মুখ ভেঙচিয়ে বলে, রাজব্রো তার বইয়ের নাচে পিছলে গিয়ে হেরে গিয়েছে, আর এখন তুই প্রেম দেখানোর চক্করে জুতা দিয়ে দিলি। আমরা আবারও বিবাহযুদ্ধে পিছিয়ে পড়লাম রে ভাই। তিনজন তখন মুখ চাওয়াচাই করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে চুমকি জুতো হাতে ফেরে বীর যোদ্ধার মতো। তার চোখে মুখে এত উৎফুল্লতা দেখে যে কেউ বলবে সে জুতা চুরি করে না, যুদ্ধ জয় করে ফিরেছে। চুমকি সবাইকে অবাক করে জুতা তুলে দেয় মেহেরিনের হাতে, আর তাতেই চারপাশে এক অদ্ভুত হাসির রোল পড়ে যায়। কারো হাসি মুখে, কারো চোখে পানি, আর কারো গলায় মেশানো প্রশান্তি। আর সেই মুহূর্তে রাহি আসে। ওদের হাতে হৃদের জুতা দেখে হেসে বলে, আমি জানতাম ওরা এটা রাখতে পারবে না। মেহেরিন এক পা এগিয়ে রাহির কাঁধে হাত রাখে, মিষ্টি গলায় বলে, তোর ভাইয়ারা যদি চলে ডালে ডালে, তাহলে আমরাও যাব পাতায় পাতায়, বুঝলি রাহি? রাহি মাথা নাড়ে, চোখে মুখে খুশির ছায়া। আর তখনই মেহেরিন একটু উঁচু স্বরে বলে সবার উদ্দেশ্যে, পুরুষ মানে কি শুধু গর্জন করা? পুরুষ মানুষ নিজেকে যতই বাঘ ভাবুক না কেন, বউয়ের কাছে সে স্রেফ একটা বিড়াল। তারপরে চোখ টিপে বলে, একটা গান শুনিসনি, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। এই কথা শুনে হাসির ঝঙ্কার ওঠে, তা যেন গেট থেকে ঘর পর্যন্ত কাঁপিয়ে দেয়। সব মেয়েরা হেসে লুটোপুটি খাচ্ছে, আর ছেলেরা মুখ ভোঁতা করে বসে আছে। কারো মুখে আমি কিছু বলিনি ভাব, আবার কারো মুখে এই মেয়েদের সঙ্গে পাংড়া নেওয়া মানেই নিজের কবর নিজে খোঁড়া। দুপুর পার হয়ে গেছে, সময় থেমে আছে সন্ধ্যার এক রাজকীয় দিগন্তে। খাওয়া দাওয়া, আচার অনুষ্ঠান সব প্রায় শেষ। এখন শুধু বিয়ে পড়ানোর পালা। রেস্ট্রি তো আগেই হয়ে গেছে, এখন শুধুই আত্মীয় স্বজন আর সমাজের সামনে বিয়ের স্বীকৃতি। আর তার চেয়েও বড় ব্যাপার, মির্জাবাড়ির মেয়ে লুকিয়ে চুকিয়ে বিয়ে করবে, এটা কল্পনাতেও নেই। বর কনে দুজন দুই জায়গায়, কনের স্টেজ ভেতরে, আর বরেরটা বাড়ির বাগানে সাজানো হয়েছে, ওখানেই বিয়ে পড়ানো হবে। এখন সময় কনে আসার, সবাই অপেক্ষায় আছে। ফিরোজ মির্জা ডাকেন মেহেরিনকে, মেহু, মেহেরকে নিয়ে আয় মা। মেহেরিন মাথা নাড়িয়ে চলে যায়, সাথে যায় বাকিরাও, চুমকি, জেরি, লামিয়া, আরফা আর মেহবুবা। অন্যদিকে হৃদ একটু অস্থির, একবার সামনের দিকে তাকায়, আবার সোজা হয়ে বসে। তা দেখে রাজ হেসে বলে, আরে বেটা, এত ছটফট করিস কেন? আসবে তো এখনই। তোর বউকে কেউ নিয়ে পালাবে না বাপ, চিন্তা করিস না, তোর বউ তোর কাছেই আসবে। হৃদ মুখ শক্ত করে ফেলে, কিন্তু চোখে লজ্জা মাখানো উত্তেজনা। হৃদ বলেই ফেলে, কি করব বলতো? তাকে একবার চোখের দেখা না দেখা পর্যন্ত মনটা মানছে না। তাকে এক নজর দেখার তৃষ্ণা যে আমায় বড্ডই বেসামাল করে তুলছে। রাজ হাসে, তুই মরেছিস ভাই, প্রেমে মরেছিস। বউকে বেশি প্রেম দেখাস না ভাই, তাহলে মাথায় উঠে নৃত্য করবে। ঠিক তখনই বক্সে গান বাজে। সবাই তাকায় সেই দিকে, দেখতে পায় নাচতে নাচতে এন্ট্রি নেয় মেহের। তবে তার মুখ ঢাকা, সাথে চমকদার সেই টিম, মেহেরিন, চুমকি, জেরি, লামিয়া আর মেহবুবা। হৃদ চোখ মেলে তাকায়, তার বুকের বাপাশে যেন কেউ ধাক্কা দেয়। মেহেরকে দেখে তার হৃদয় ছুটে চলছে। রাজ হেসে বলে, তোর হৃৎপিণ্ডটা যদি এখন মাইকে বাজানো যেত, তাহলে সবাই শুনতে পেত, মেহের, মেহের, মেহের। নাচ শেষ হলে মেহেরিন আর মেহবুবা মেহেরকে এনে বসিয়ে দেয় হৃদের একদম সামনে, তবে মাঝখানে ফুলের দেয়াল, তাতে দুপাশের আলাদা দুনিয়া। কাজী সাহেব বিয়ে পড়ান, আর সে যেন একটা মিষ্টি শান্ত নদীর মতো শেষ হয়। এখন সেই মুহূর্ত, যখন বর প্রথমবার কনেকে আয়নায় দেখবে। মেহেরকে হৃদের পাশে বসানো হয়, গা ঢাকা, মুখ ঢাকা, লাজে পাতা পাতা হয়ে বসে আছে সে। হৃদ হাঁসফাঁস করছে তার নববধূর মুখখানা দেখার জন্য। তার অস্থিরতা বুঝতে পেরে মেহেরিন মৃদু হাসে, সুর তুলে গান ধরে, সবাই তার সাথে গলা মেলায়। আইসে জামাই সাহেব হইয়া, বইসে মুখে রুমাল দিয়া, ঘুমটা খোলার আগে তোমায় করি গো সাবধান, চাঁদের আলো দেখা তুমি হয় না অজ্ঞান। দামান হইল রাজার বেটা, সুনো আছে আঠা আঠা, আলতার মধ্যে গঙ্গার পানি পায়ে লাগে না, এত সস্তায় আসমানিরে পাওয়া যাইব না। একে তো মেহেরকে দেখতে পাচ্ছে না, তার উপর মেহেরিনের গান শুনে অতিরিক্ত উত্তেজনায় হৃদ তার ক্রেডিট কার্ড, ওয়ালেট সবকিছু মেহেরিনের হাতে তুলে দেয়, আর হাত জোড় করে বলে, বোন, আমার বউরে দেখতে দে। হৃদের কথা শুনে মেহের ঘুমটার ভেতরেই লজ্জায় কুকড়ে পড়ে।
হৃদের কাণ্ডে রাজ, লাবিব, শান্ত, রাকিব, আরশ, রাহি, সাথী, মৌ সবাই একসাথে কপাল চাপড়ায়, আর উপস্থিত সবাই হা হা করে হেসে ওঠে। মেহেরিন হাসতে হাসতে বলে, হয়েছে দুলাভাই, অনেক হয়েছে। আপনি যে আমার বোনকে দেখার জন্য কাউড়া বাউড়া হচ্ছেন সেটা বুঝতে পারছি। আপনার অপেক্ষার অবসান এখনই ঘটাচ্ছি। মেহেরিন একটা বড় আয়না এনে সামনে ধরে। সব মেয়েরা একসাথে বলে ওঠে, কি দেখেন দুলাভাই? হৃদ আয়নায় চোখ রাখে, আর সেই আয়নাতেই দেখতে পায় একজোড়া চোখ। যে চোখ জোড়া তার চোখের দিকে তাকাতেই হৃদ যেন নিঃশ্বাস নিতেও ভুলে যায়। মেহেরও তাকায়, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না চোখ। লাজে মুখ নিচু করে ফেলে। হৃদকে চুপ করে থাকতে দেখে মেয়েরা আবার বলে, কি দেখছেন দুলাভাই? হৃদ এক হাতে বুকের বাঁ পাশটা চেপে ধরে বলে, আমার ঘরের চাঁদ, যার চোখে আমি দেখি আমার সর্বনাশ। সাথে সাথে সবাই চিৎকার করে ওঠে, আহারে। তারপর সবাই আবার চিৎকার করে একসাথে বলে ওঠে, জিতছেন দুলাভাই, আপনি জিতছেন। মেহেরিন মেহেরের ঘুমটা সরিয়ে দেয়, আর হৃদ লোকলজ্জা ভুলে নিজেই বলে ওঠে, হাই মাশাল্লাহ। আরেক দফা হাসির রোল পড়ে। তারপরেই শুরু হয় আনন্দ উল্লাস। হঠাৎ করে ঢুকে পড়ে শান্ত, রাকিব, লাবিব, রাহি আর লামিয়া। নাচতে নাচতে গান গায়, বধূ সেজে থেকো গো লক্ষ্মী ভাবি, তুমি হলে ভাই আর সুখেরও চাবি। নাচ শেষ, আবেগে ভরপুর প্রতিটা ক্ষণ। সবাই একটু একটু করে সরে পড়ে স্টেজ থেকে। তখনই এন্ট্রি নেয় মেহেরিন আর মাহির। দুই ভাই বোন একসাথে নাচে মাতিয়ে তোলে মঞ্চ। নাচে গানে দুর্দান্ত পারফরমেন্স। নাচ শেষে রাজ দৌড়ে আসে, হাতে পানির গ্লাসটা মেহেরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, বউ, এটা খাইয়া নাও। যেভাবে কোমর দুলাইলা, তোমার নাটবল্টু না খুললেও আমার হৃদয়ের নাটবল্টু খুলে গেছিল একটুর জন্য। আর একটু হইলেই হাসপাতালে যাইতাম। মেহেরিন চোখ গরম করে তাকায়। রাজ হেসে বলে, তুমি তো আমার বিয়াইন, তাই না? একটু মজা করলাম আর কি। মেহেরিন হালকা বাঁকা হাসি দিয়ে গান ধরে, সারা জীবন পরছো লুঙ্গি, প্যান্ট পরো নাই, আমায় দেখা বলদা বিয়াই, গলায় লাগায় টাই। রাজের চোখ বেরিয়ে আসার উপক্রম। কিছু বলার আগেই লাবিব এসে মেহেরিনকে টেনে নিয়ে যায়। সাথে জোটে আরশ বলে, আজ আমি তোদের ভাই না, আমি তোর দেবর। সো চলো, ভাবি দেবর মিলে একটা হয়ে যাক। মেহেরিন হেসে দুজনের হাত ধরে স্টেজে উঠে যায়। শুরু হয় দেবর ভাবি মিলে হিন্দি গানের ধামাকা। গান শেষে মেহেরিন মাঝখানে, একপাশে লাবিব, একপাশে আরশ। ওরা গায়, ও ভাবি বিয়া করায় দাও না, মন তো আর মানে না, বিয়া করায় দাও না। মেহেরিন হাসে, আর তারপর সে নিজেও একটা গান গায়, হাতে লাগে ব্যথারে, আরে হাতে লাগে ব্যথারে, হাত ছাড়া দাও সোনার দেওরারে। ঠিক তখনই হুট করে আসে রাজ। আরশ আর লাবিবকে সরিয়ে দিয়ে নিজের জায়গা করে নেয় মেহেরিনের পাশে। কাঁধে এক ধাক্কা দিয়ে শুরু করে ঝুমকা গিরারে গানে ডান্স। তারপর শুরু হয় জামাই বউয়ের ধামাকা নাচ। কিন্তু আনন্দ আর বেশি সময় টেকে না। নাচ শেষ হতেই এক ব্যক্তি রাজের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার শিকদার। সবার মুখের হাসি মিলিয়ে যায়। আনন্দে ভরপুর জায়গাটা হঠাৎ বিষণ্ণ হয়ে ওঠে। আকরাম চৌধুরী আর ফিরোজ মির্জা এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কী সমস্যা ইন্সপেক্টর? উনি বলেন, মিস্টার শিকদারকে গ্রেপ্তার করতে এসেছি। লাবিব সঙ্গে সঙ্গে ছুটে যায় কোথাও। আর মেহেরিন দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে, কিসের ভিত্তিতে? ওয়ারেন্ট কই আপনার? ইন্সপেক্টর চুপ করে থাকে। রাজকে টেনে নিয়ে যেতে চায়। রাজ কিছুই বলে না, শুধু চোখে সেই গম্ভীর দৃষ্টি। তার লোকেরা এগিয়ে আসতে চাইলেও রাজ ইশারায় থামিয়ে দেয়। দ্বিতীয়বারের মতো ইন্সপেক্টর টান দেওয়ার চেষ্টা করলে মেহেরিন গর্জে ওঠে, আর একবার আমার স্বামীর গায়ে হাত দিলে অথবা তাকে টানাটানির চেষ্টা করলে সেই হাত ভেঙে ফেলতে আমি মেহেরিন শিকদার 2 মিনিট নেব না। ইন্সপেক্টর গর্জে ওঠে, সীমার মধ্যে থাকুন। ঠিক তখনই রাজ বজ্রস্বরে বলে ওঠে, এই আওয়াজ নিচে। আমার সাথে যা ইচ্ছে কর, কিন্তু আমার ওয়াইফের সাথে গলা উঁচু করে কথা বললে আমি রাজ শিকদার তোর কণ্ঠনালী এবং জিহব্বা একসাথে উপরে ফেলব, যেন তা ব্যবহার করে আর কখনো কথাই বলতে না পারিস। ইন্সপেক্টর একটু ভয় পেলেও চুপ করে না, বলে, সম্মান দিয়ে কথা বলুন, আমি আইন অনুযায়ী কাজ করছি। মেহেরিন এবার চিৎকার করে বলে, তাহলে আইন যা বলছে সেটাই করুন। শো মি দ্য অ্যারেস্ট ওয়ারেন্ট রাইট নাও। ইন্সপেক্টর রুডভাবে বলে, আমি বাধ্য নই আপনাকে ওয়ারেন্ট দেখাতে। বলে আবার রাজকে টান দিতে যায়। সেই মুহূর্তেই মেহেরিন তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং ডাইরেক্ট গুলি চালিয়ে দেয় তার হাতে। রাজের মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি, আর মেহেরিনের চোখে আগুন। চিৎকার করে বলে, তোকে বলেছিলাম আমার হাজব্যান্ডকে না টানতে, তবুও টানলি। গ্রেপ্তার করতে চাস না? ওয়ারেন্ট দেখাতে বললে এত জলে কেন? তুই আইনের লোক মানলাম, তাই বলে অ্যারেস্ট ওয়ারেন্ট না দেখিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাবি? আর আমি চেয়ে চেয়ে দেখব? রাস্কেল কোথাকার। ইন্সপেক্টর হাত ধরে বসে পড়ে, ভয়ে বিস্ময়ে বাকরুদ্ধ। ঠিক তখনই হাজির হয় লাবিব। পুরো ঘটনা দেখে সে মুখ চেপে হাসে। লাবিব একপাশে বসে বক্র হাসিতে বলে, আরে আরে ইন্সপেক্টর সাহেব, পড়ে গেলেন কিভাবে? উঠুন উঠুন। তারপর আবার বলে, থাক, উঠতে হবে না, বসে থাকুন। আর ভাবি নিশ্চয়ই আপনাকে বসিয়েছে।
আমি আবার ভাবি ভক্ত, বুঝলেন তো? ভাবি যা করে আমি সেই সবের পক্ষে। তাই আপনাকে আর কষ্ট করে উঠতে হবে না, বসে থাকুন। বলেই সে নিজেও বসে পড়ে নিচে। আমি মিস্টার শিকদারের পার্সোনাল লয়ার। এখন বলুন দেখি, কী অপরাধে আমার মক্কেলকে ধরতে এসেছেন? ইন্সপেক্টরের গলা শুকিয়ে যায়, ঘামছেন তিনি। কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, আমি একজন আইন শৃঙ্খলার লোক, আমার গায়ে গুলি করার ফল ভোগ করতে হবে আপনাদের। এই কথা শোনার সাথে সাথে মেহেরিন তেড়ে আসে, একটা সজোরে থাপ্পড় মারে। এই থাপ্পড়টা মারলাম, এখন তোর কোন বাপ কি করতে পারে আমিও দেখি। লোকটা উঠতে চায়, শক্ত করে বলে, খুব খারাপ হবে। মেহেরিন আরেক ধাক্কায় ঠেলে সরিয়ে দেয়। তোকে তো দাঁড়া। রাজ এসে মেহেরিনকে পেছন থেকে জাপটে ধরে, বউ শান্ত হও, বাকি সব আমি দেখব। রাজের জড়িয়ে ধরা সত্ত্বেও মেহেরিন এক পায়ে লাথি মারে লোকটার গায়ে। লোকটা কোনো রকম পালাতে চায়, কিন্তু লাবিব তার সামনে দাঁড়িয়ে যায়। আপনার থানার নাম বলুন। ইন্সপেক্টর থতমত খেয়ে যায়, ঘামতে থাকে। এইদিকে হাত গুলিবিদ্ধ, অন্যদিকে লাবিবের জেরা। আপনার কমিশনারের নম্বর দিন। ইন্সপেক্টর বলে, আমি বাধ্য নই কাউকে কিছু জানাতে। আপনারা একজন আইনের লোকের গায়ে হাত দিয়েছেন, আমি সবাইকে জেলের ভাত খাওয়াবো। লাবিব এবার জ্বলে ওঠে, ধুর, তখন থেকে বালের প্যাচাল শুরু করেছে। এই বালের বেটা আইনের লোক বলা ছাড়া আর কোনো কিছু তোর মুখ দিয়ে বের হয় না। শালা, তুই যতবার আইনের লোক নিজেকে দাবি করলি, শেখ হাসিনাও তো মনে হয় অতবার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেনি। লাবিব গর্জে ওঠে, জানিস আমি আইনজীবী, পাশাপাশি কষায়ও। তোর গলা চিড়ে ফেলবো এখানে। জানিস তোকে পিস পিস করতে আমার বড় জোর 13 মিনিট সময় লাগবে। মেহবুবা হঠাৎ জিজ্ঞেস করে, 13 মিনিট কেন? লাবিব বলে, লাগবে তো 12 মিনিট, কিন্তু আমি জানতাম এই প্রশ্নটা করে তুমি আমার 1 মিনিট খেয়ে দেবে, তাই এক্সট্রা 1 মিনিট ধরে রাখছি। মেহবুবা মুখ ঝামটা দেয়, এ কথা বলেই চিৎকার করে, এই কে আছিস, দা নিয়ে আয়। রাজার এক লোক ছোটে একটা দা এনে দেয়। লাবিব সেই দা লোকটার গলায় ঠেকিয়ে বলে, কে পাঠিয়েছে তোকে? নাটক বন্ধ কর, বল তুই কে? শোন ভাই, দয়া করে নিজেকে আইনের লোক বলে আইনের সম্মানের ওপর কেরোসিন ঢালিস না ভাই। তোকে দেখেই বোঝা যাচ্ছে চুরি করতে গিয়ে ধরা পড়া পাবলিক তুই। এখন নাটক বন্ধ করে বল তুই কে আর কে তোকে পাঠিয়েছে। মেহরিন রাজের দিকে ফিরে গর্জে ওঠে, ছাড়ুন আমাকে। রাজ শান্তভাবে বলে, বউ কুল, আমি তো আছি। মেহরিন তাকে সরিয়ে দেয় আর বলে, লাবিব। লাবিব মাথা নাড়ে, সরে যায়। মেহরিন একজনকে ইশারা করে, রাজের লোকেরা লোকটাকে ধরে ফেলে। মেহরিনের জন্য আনা হয় একটা চেয়ার, সে পায়ের ওপর পা তুলে বসে। কে পাঠিয়েছে তোকে? মিস্টার তালুকদার। লোকটা ঢোক গিলে চুপ করে থাকে। মেহবুবা, লবণ নিয়ে আয় তো। সবাই থ মেরে যায়। লবণ? এখন এটা দিয়ে কি করবে মেহরিন? মেহবুবা ছুটে যায়, লবণ নিয়ে আসে। মেহরিন হাতে নেয়, তারপর রাজের লোকদের বলে, একটা ছুরি আনো। ছুরিও আনা হয়। মেহরিন চূড়ান্ত শয়তানি হাসি দিয়ে বলে, তুই না বলছিলি জেলের ভাত খাওয়াবি, চল আগে লবণ মাখা খাই। এই বলেই ছুরির 2-3টা পোস্ট দেয় লোকটার শরীরে, আর সে জায়গায় লবণ দিয়ে চেপে ধরে। লোকটার গগনবিদারী চিৎকার উঠল। সবাই হতবাক। রাজ ঘোষণা করে, আশা করি এখন আপনারা বুঝেছেন, বিয়ের অনুষ্ঠান শেষ, আপনারা সবাই এখন আসতে পারেন। সবাই তখন আতঙ্কে স্তব্ধ, একটা কথাও বলে না, ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে। সবাই বেরিয়ে গেলে রাজবাড়ির বড়দের ভেতরে পাঠিয়ে দেয়। অন্যদিকে হৃদ, মেহের, শান্ত, রাকিব, রাহি, লামিয়া, চুমকি, জেরি, মেহবুবা, সাথী, মৌ, আরফা, আরশ, মাহির সবাই মেহরিনের দিকে তাকিয়ে থাকে। মেহরিন গর্জে ওঠে, কি বললি? কি বলছি, কোনো কথা কানে যায় না তোর? তার চিৎকারে সবাই চমকে ওঠে। রাজ চোখ বন্ধ করে মনে মনে বলে, আজ আমার রানীর মাথা একটু বেশি গরম হয়ে গেছে। মুখে বলে, ছেড়ে দাও বউ, ছোঁচো মেরে হাত নোংরা করার দরকার নেই। এই, একে নিয়ে যা। রাজের লোকেরা একটানে সেই লোককে নিয়ে চলে যায়। মেহের এসে মেহরিনকে বলে, মেহু, মাথা ঠান্ডা কর, বি হ্যাপি, আমার বিদায়ের সময় মাথা গরম রাখিস না। মেহরিন চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়, তারপর উঠে দাঁড়ায়, হাসি মুখে বলে, ওকে ডান। মেহবুবা বলে, আমি সবাইকে ডেকে আনি। সবাই মাথা নাড়ে। মেহবুবা চলে যায় সবাইকে ডাকতে। শান্ত আর রাকিব রাজের কাছে গিয়ে বলে, ভাই আমরা আগে চলে যাই ওদের রুমে। রাজ বকে বলে, সেটা নিয়ে ভাবতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে, তোমরা চিল করো। শান্ত আর রাকিব হেসে ওঠে। শান্ত রাকিবকে বলে, দেখলি, একটা মানুষ কিন্তু সব দিকে নজর রাখে। রাকিব মাথা নাড়ে। এতক্ষণে সবাই এসে গেছে। মেহেরকে বিদায় দেওয়ার মুহূর্ত চলে এসেছে। এই মুহূর্তটা খুবই কষ্টের। বাবা মায়ের কাছে নিজের সন্তানকে চিরদিনের জন্য অন্য ঘরে পাঠানো। এই বিদায় নামক শব্দটাই তো বাড়ির মেয়েকে করে তোলে সেই বাড়ির অতিথি, যে বাড়িতে ছোট থেকে বড় হয়। হাসি, খুশি, আনন্দ, কত মধুর স্মৃতি সব কিছু জড়িয়ে থাকে। সেই বাড়িটির একদিন মেহমান হয়ে যায় সেই বাড়ির মেয়েটা। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। যাকে ঘিরে এত কিছু, যার বিদায় নিয়ে সবার মন খারাপ, সে মালিহা মির্জা আর ফায়জা চৌধুরীর চোখে টলমল করছে জল।
আর যাকে ঘিরে এত কিছু সে দিব্যি হাসছে। মেহরিন কপাল চাপড়ে বলে, বোন একটু কান্না কর। বিদায়বেলায় মেয়েরা যদি কান্না না করে তাহলে লোকজন কি বলবে? বলবে বাবা মায়ের জন্য মেয়েটার কোনো মায়া দয়া নেই। মেহের ভ্রু কুচকে বলে, 1 লাখ টাকা দিয়ে মেকআপ করেছি, একটুখানি কান্না করতে গিয়ে নষ্ট করব? না ভাই, সরি। আর আমি আমার বাবা মাকে ভালোবাসি কিনা, তাদের জন্য দয়া মায়া আছে কিনা সেটা আমরা জানলেই হবে। লোকের কাজ মানুষের নামে গীবত করা, ওটা আমি ভালো করলেও হবে, খারাপ করলেও হবে। তাই তারা করুক তাদের কাজ। মোট কথা হলো আমি কান্না করব না, মানে করবই না। তার কথায় সবাই হেসে ওঠে। হৃদ রাজের দিকে তাকায়। রাজ ফিসফিস করে বলে, কান্না তো তুই করবি, তাই ও করতে চাচ্ছে না। সাবধানে থাকিস ভাই, আর আজ রাতের হলটা নিজের হাতে নিস। হৃদ ঢোক গিলে মালিহা মির্জা বলে, তুই এত বেয়াদব হলি কবে থেকে রে মেহের? মেহের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, যাই বলো না কেন আমি পারবো না কান্না করতে। আমি এখনও একটা সেলফি তুলিনি, একটু কান্না করার জন্য আমি আমার 1 লাখ টাকা লস করতে পারবো না। সবাই জানে মেহের একরুখা টাইপের মানুষ, একবার যা বলবে তাই করবে। ফিরোজ মির্জা হৃদের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই রাজ বলে, বাবা এখন আপনি সেই ডায়লগগুলো কপি করবেন তো? ওয়েট, করতে হবে না, আমি বলে দিচ্ছি। রাজ হৃদের হাত ধরে বলে, বাবা নিজের খেয়াল রেখো, আমার মেয়ে যা বলবে তাই শুনে চলবা, আর নিজের হাড়গোড়গুলো সুন্দর করে আমার মেয়ের হাতে তুলে দিবা, যাতে ও ভাঙতে পারে। আর আজ থেকে মার খাওয়ার অভ্যাস করে নিও বাবা, কারণ আমার মেয়েকে তো তুমি চেনোই, অনেক মার খেতে হতে পারে। সব কথা শেষে রাজ একটা লম্বা নিঃশ্বাস নেয়। হৃদ কান্না ভেজা মুখে তাকিয়ে থাকে শ্বশুরের দিকে। ফিরোজ মির্জা গর্বিত হাসি দিয়ে বলে, ধন্যবাদ আমার কথাগুলো বলে দেওয়ার জন্য। হৃদ একেবারে অবুঝ বাচ্চার মতো ডেকে ওঠে, শ্বশুর মশাই? ফিরোজ মির্জা বলে, আমাকে তোমরা কোনো দোষ দিতে পারবে না, তোমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছ। হৃদ ঢোক গিলে বলে, পানি খাবো। রাজ হেসে বলে, ভাই যখন আমাকে ওই ডায়লগগুলো দিচ্ছিল শ্বশুরাব্বা, আমার কেমন লেগেছিল জাস্ট একবার ভাব। তোকে সতর্ক করার জন্য আমি আছি, কিন্তু আমার বেলায় কেউ ছিল না রে ভাই। হৃদ বলে, ভাই। রাজ বলে, চিন্তা করিস না, তাদের মন জুগিয়ে চলতে পারলে তুইও রাজা, আর তোর উপর যদি হয় তোর নারী রুষ্ট, তবে পাবি সাজা। তারপর রাজ আবার বলে, তো শালিকা বলো এবার কিসে করে যেতে চাও, হেলিকপ্টার না বাইকে? মেহের বলে, উফ ভাইয়া আমি আমারটা বুঝে নেব, তুমি বরং তোমার বন্ধুকে নিয়ে ভাবো, ওকে কিসে করে পাঠাবে? মেহেরের কথায় সবাই মেহেরের দিকে তাকায় প্রশ্নবোধক চোখে। মেহেরিন অবাক হয়ে বলে, মানে কি বলছিস এইসব, তোরা কি আলাদা যাবি নাকি? মেহের চোখে চশমা পরে বলে, অবশ্যই। সবাই একসাথে বলে ওঠে, কি? মেহের গম্ভীর চোখে বলে, সবাই বরকে নিয়ে যায়, আমি ভাবলাম আমিও যদি তাই করি তবে আমার আর অন্যদের পার্থক্য কোথায়? আমি কি সবার মতো বিয়ে করেছি নাকি? বিয়ে করেছি মন মতো, তাই যাবো মন মতো। মালিহা বেগম কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই মেহের মেহেরিনের হাত ধরে দৌড়াতে দৌড়াতে বলে, বাই বাই, দোয়া মে ইয়াদ রাখনা। মেহরিন বলে, আমি রাস্তা চিনি না, তুই আমাকে সঙ্গে করে চল। বলেই সে হেসে দৌড়ায়। রাজ চিৎকার দিয়ে বলে, এই হেল্প হেল্প, আমার বউ নিয়ে গেল, পুলিশ পুলিশ, আমার বউ। লাবিব হেসে গড়িয়ে পড়ে, ভাই আমার ফ্ল্যাটে যাচ্ছে ভাবিগণ, চলো আমরাও যাই। সবাই হতবাক মেহেরের এই কাণ্ড দেখে। রাজ, হৃদ, রাকিব, শান্ত, লাবিব আর রাহি সবাই বিদায় নিয়ে বেরিয়ে যায়। মৌ আর সাথী নিজেদের বাড়িতে ফিরে যায়। অন্যদিকে মেহের বউ হয়ে বাইক চালাচ্ছে, আর পেছনে বসে আছে তার বোন মেহেরিন। দুই বোন হাসতে হাসতে চলেছে। মেহেরিন বলল, এটা তুই কি করলি? বিয়েতে এক কাহিনী, এখন বিদায়ও কিনা, তুই বর ছাড়াই চলে আসলি। মেহের হাসে, দেখ সবাই তো বর নিয়ে যায়, আমি না হয় বোন নিয়ে এলাম, কি বলিস? দুই বোন হাসতে হাসতে রাস্তা ধরে এগোতে থাকে। হঠাৎ রাস্তার পাশে ফুচকার দোকান দেখে মেহেরিন বলে, সাইড কর, ফুচকা খাবো। মেহের বাইক থামায়। ফুচকার দোকানে গিয়ে মেহের বলে, মামা ঝটপট 2 প্লেট ফুচকা দেন তো, ঝালঝাল করে। ফুচকাওয়ালা চমকে দুই বোনের দিকে তাকায়, একবার মেহেরিনের দিকে একবার মেহেরের দিকে। মেহেরিন হেসে বলে, মামা আমরা যমজ বোন, আপনি ফুচকা দিন। ফুচকাওয়ালা মুগ্ধ হয়ে হেসে বলে, আপনারা অনেক সুন্দর দেখতে আম্মাজানরা। মেহেরিন আর মেহের হাসে। ফুচকা বানাতে বানাতে ফুচকাওয়ালা নানা গল্প শুরু করে দুই বোনকে নিয়ে। আর এদিকে শান্ত, রাকিব, লাবিব, আরশ আর রাহি সবাই ফ্লাইটে চলে গেছে। হৃদ আর রাজ একটা টঙের দোকানে বসে চা খাচ্ছে। রাস্তার বিয়ের অভিজ্ঞতা বলছে আর হাহা করে হাসছে। হৃদ ঘাম মুছছে। রাজ বলে, চল ম্যাডামদের খুঁজি, আমার যতদূর মনে হয় ম্যাডামরা আশেপাশে আছে। 2টা পাখি আকাশে উঠছে। হৃদ উঠে দাঁড়িয়ে বলে, তাহলে চল ভালোবাসার খাঁচায় বন্দি করি। রাজ হেসে ফেলে। তারপর বাইক স্টার্ট হয়। তারা দুজনই ভালোবাসার মানুষদের খুঁজতে রওনা দেয়, নতুন এক গল্পের নতুন এক অধ্যায় শুরুর পথে। রাজার হৃদকে বেশি দূর যেতে হয় না, ঠিক কিছুটা সামনেই ফুটপাতের পাশে দাঁড়িয়ে দেখতে পায় দুই বোন মন দিয়ে চোখ বন্ধ করে প্রেম দিয়ে ফুচকা খাচ্ছে। রাজ নিচু গলায় বলে, আমাদের মাথা খেয়ে ওদের কিচ্ছু হয় না রে, দেখ কিভাবে ফুচকা খাচ্ছে।
যেন প্রেমের কাহিনী নয়, ফুচকার উপন্যাস লিখছে। ওটা যেন ফুচকা না, অমৃত। হৃদ মুচকি হেসে বলে, সাহস আছে এই কথা মেহুর সামনে বলার? রাজ অসহায় মুখে বলে, থাক, গভীরে যাওয়ার দরকার নাই ভাই। তাহলে ওনার রাগের ঝংকারে আমি পুরো ছাই হয়ে যাব। অত না বকে চল। দুজন ধীরে ধীরে এগিয়ে যায় ওইদিকে। মেহেরিন আর মেহের ফুচকা খেতে খেতে হেসে গল্প করছে। রাজ আর হৃদ পাশে এসে দাঁড়ায়। রাজ হাসি মুখে বলে, বেশি খেও না, পেট ব্যথা হবে। মেহেরিন বলে, হোক, ওষুধ খেয়ে নেব। রাজ আর কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না ওদের খাওয়া শেষ হয়। খাওয়া শেষ হতেই দুই বোন আবার একসাথে বাইকে উঠতে যায়। রাজ হাত তুলে বলে, এই বউ, এখন আমাদের সাথে চলো, একসাথে বাসায় যাই। নবদম্পতিরা আলাদা আলাদা হয়ে গেলে লোকে কথা বলবে তো। মেহেরিন মাথা নাড়ে, রাজের বাইকে উঠে বসে। আর হৃদ ওইদিকে কিছু বলার আগেই মেহের বলে, বাইকে উঠুন। হৃদ বলে, আমি ড্রাইভ করি। মেহের বলে, আপনি বরং হেঁটে হেঁটে আসুন, আমি যাই। হৃদ দাঁত বের করে হেসে বলে, না না, কোনো দরকার নাই। বইয়ের পেছনে বসার সৌভাগ্য কয়জনের হয় বলো তো? বইয়ের পেছনে বসে যে সৌভাগ্যবান সে। ফিসফিস করে যোগ করে, কোন শালার কবি যে এই কথা বলছে? হাতের কাছে পেলে মাথার ওপর তুলে আছাড় মারতাম। মেহের ধমকে বলে, কি বললেন? হৃদ দাঁত বের করে বলে, না না, কিছু না, আমি তো ভাগ্যবান হতে চাইলাম, চলো যাই। বলেই মেহেরের বাইকে উঠে পড়ে। 10 মিনিটের মধ্যে দুই জোড়া নবদম্পতি পৌঁছে যায় লাবিবের ফ্ল্যাটে। কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় রাহি। হাসি মুখে বলে, ভাবি, টুকি। মেহেরও হেসে বলে, টুকি। সবাই হেসে ওঠে। মেহেরিন ভেতরে ঢুকে রাহিকে বলে, সব রেডি? রাহি মাথা নাড়ে। মেহেরিন বলে, গুড। বলেই কিচেনে গিয়ে মিষ্টি আর পানি নিয়ে আসে। মেহের আর ঈদকে বরণ করে, মিষ্টিমুখ করে মেহেরকে ঢুকতে বলে। মেহের ঢুকতেই শুরু হয় পুষ্পবৃষ্টি। মেহের ঢোকা মাত্রই বাড়ির সব লাইট অফ করে দেওয়া হয়। তবে অন্ধকার হয় না, কারণ ফুল দিয়ে রাস্তা বানানোর সময় সেখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে। তাই আলো বন্ধ করার সাথে সাথে সেই লাইটগুলো জ্বলে ওঠে। মেহের মুগ্ধ হয়ে তাকায়। ফুলের গন্ধ, রঙিন আলোয় ভরা পথ। সেই পথ দেখে মুগ্ধ চোখে হাঁটতে হাঁটতে মেহের পৌঁছে যায় সেই ঘরের সামনে যেখানে হৃদ থাকে। কিন্তু দুঃখজনকভাবে সে ঢুকতে পারে না, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে আর একটা দরজা। মানে দাঁড়িয়ে আছে রাকিব, শান্ত, লাবিব, আরশ, রাহি আর মেহেরিন। মেহের ভ্রু কুচকে তাকায়। শান্ত বলে হৃদকে উদ্দেশ্য করে, তাড়াতাড়ি মাল পানি দে, আমরা কেটে পড়ি। যত দেরি করবি ততই লস। মেহের কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। হৃদ বুঝে এসব প্ল্যান্ড ব্যাচেলর প্রোটোকল। হৃদ কপাল কুচকে বলে, আমার তো ক্রেডিট কার্ড, ওয়ালেট সব মেহুর কাছেই, ওর কাছ থেকেই নিয়ে নিস। মেহেরিন বলে, না না, তা হবে না, ওটা তো আমাদের পাওনা ছিল, সেটার হিসেব আলাদা, এখন দিতেই হবে। হৃদ রাজের দিকে তাকায়। রাজ চোখ গোল করে বলে, আমি দিচ্ছি, চলে আসো সবাই। রাহি বলে, না ভাইয়া, টাকা দাদা ভাই দিবে। হৃদ কপাল চাপড়ায়, মনে মনেই বলে, এই একটা রাতের জন্য কত কাল অপেক্ষা করেছি, অবশেষে সেই রাত এলো। কিন্তু এই হারামিগুলো আমার স্পেশাল রাতটাকে টাকা টাকা করে খেয়ে দিচ্ছে। রাজ টাকা দেয় হৃদের হাতে, আর হৃদ টাকা দেয় মেহেরিনের কাছে। মেহেরিন টাকা নেয়, রাস্তা ছেড়ে দেয় সবাই। আর তখনই মেহের এক ধাক্কায় হৃদকে রুমে ঠেলে ঢুকিয়ে মেহেরিনের হাত থেকে টাকাটা ছো মেরে নিয়ে নেয় আর দরজা লক করে দেয়। সবাই হতবাক, কি হলো? কিছুক্ষণ পর সবাই যখন বুঝতে পারে আসল কাহিনী কি হয়েছে, তখন বাহিরে থেকে শান্ত, রাকিব, লাবিব, আরশ, রাহি সবাই দরজা ধাক্কাতে শুরু করে। এই, আমাদের পাওনা দে, দেনা মিটিয়ে যা, বিয়ের বিল বাকি রেখেছিস, গান বাজনার চার্জ এখনও বাকি, ফুল দিয়ে সাজানোর খরচটাও তো দিলি না। আর এদিকে ভেতরে মেহের দরজা আটকে হেসে হেসে বসে পড়েছে, আর ওইদিকে হৃদ বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে। আর দরজার বাইরে দাঁড়িয়ে রাকিব, লাবিব আর শান্ত দরজা ধাক্কাচ্ছে। আমাদের পাওনা দে ভাই। অনেকক্ষণ দরজা ঠকঠকিয়েও কোনো কাজ হলো না। তখন ওরা দরজায় লাথি মারে। শান্ত বলে ওঠে, তোর মেশিনের সমস্যা হোক শালা। রাকিব বলে, তোর যন্ত্র যেন জং ধরে যায় শালা। লাবিব বলে, ব্রো, কাজটা ঠিক করলা না, দেখো ভাবি তোমাকে উঠতে বসতে কেলাবে, এটা আমার অভিশাপ। রাজ হেসে বলে, আচ্ছা অনেক হয়েছে, এখন তোরা যা, গিয়ে ঘুমিয়ে পড়, ওদের একা ছেড়ে দে। তারপর মেহেরিনের দিকে ফিরে বলে, চলো বউ। মেহেরিন হাসতে হাসতে চলে যায় রাজের সাথে। আজ সবাই লাবিবদের ফ্ল্যাটেই থাকবে। শান্ত বলে, ঘুমাবো না, বন্ধুর বাসর আর আমরা ঘুমাবো, সম্ভব না। রাকিব বলে, একদম। লাবিব চিন্তিত মুখে বলে, ব্রো, এটা কি ঠিক হবে? শান্ত আর রাকিব ওর গলা জড়িয়ে ধরে বলে, অবশ্যই, চল। তারপর ওরা তিনজন দরজায় কান পেতে রাখে। আর ওইদিকে মেহের আর হৃদ হাসতে থাকে। হৃদ স্থির হয়ে বলে, এটা কি করলা তুমি? মেহের উঠে বলে, বেশ করেছি, এখন একটু ভুগতে দিন, সকালে উঠে দিয়ে দেবো ওদের পাওনা। হৃদ কিছু বলার আগেই মেহের উঠে বলে, অমন সংসারে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, আমাকে সাহায্য করুন। হৃদ বলে, কি হেল্প করব? মেহের বলে, দোপাট্টার ক্লিপটা খুলে দিয়ে উদ্ধার করুন। হৃদ চোখ ছোট করে বলে,
তুমি তো একটা সেলফিও তোলো নাই, এখনই খুলে ফেলবে? মেহের বলে, এখন মুড নাই। হৃদ বলে, কি, এই সেলফি তুলবে বলে কান্না করলা, এখন বলছো সেলফি তোলার মুড নাই? মেহের হৃদের চোখে চোখ রেখে বলে, ওটা তো শুধু কথার কথা ছিল, আমার কান্না না করার আসল কারণ তো আপনি। হৃদ স্তব্ধ হয়ে যায়। মেহের হৃদের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলে, আমি যাকে ভালোবেসেছি তাকে পেয়েছি, যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি তার সাথেই আমার বিয়ে হয়েছে। তাহলে আমি কাঁদবো কেন বলুন তো? অযথা নাটক আমার পছন্দ না। আর তার থেকেও বড় কথা, আমি যদি কাঁদতাম, আব্বু আম্মু ফুপি মেহের মেহেবুবা মাহির জেরি চুমকি আরফা সবাই কাঁদত, তাই না? তাই আমি কাঁদি নাই, আর ওরাও কাঁদেনি। এখন বলুন তো, ঠিক করেছি না? কান্নার বদলে আমি সবাইকে হাসি মুখে বিদায় দিয়েছি। আমার মতে সব মেয়ের উচিত হাসতে হাসতে বাবা মাকে বিদায় দেওয়া। হৃদ ম্লান হেসে মেহেরের কথাগুলোর মর্মার্থ বোঝার চেষ্টা করে। মেহের নরম গলায় বলে, উফ বরমশাই, হেল্প মি। হৃদ হেসে ফেলে, মেহেরও হাসে। হৃদ ইশারা করে ঘুরে দাঁড়াতে, মেহেরও উল্টো ঘুরে দাঁড়ায়। আর হৃদ একে একে দোপাট্টার সব ক্লিপ খুলে দেয়। আর দরজার ওপাশে কান পেতে থাকা 3 যুবক একে অপরের দিকে তাকায়। ওরা স্তব্ধ ওদের কথা শুনে। লাবিব বলে, ধুর, এখনো খোলাখুলির মাঝেই আটকে আছে। কথাটা বলেই মুখ চেপে ধরে। ভুল সময়ে ভুল জায়গায় ভুল কথা বলার জন্য মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে লাবিবের। রাকিব আর শান্ত হাসতে থাকে। রাকিব বলে, ভাই একটু ধৈর্য ধর। শান্ত বলে, একদম ঠিক বলেছিস। লাবিব বিরক্ত হয়ে বলে, আমার বিরক্ত লাগছে। রাকিব বলে, তুই চুপ কর, শুনতে দে। মেহের হঠাৎ হৃদকে ফিসফিস করে বলে, কেউ আড়ি পেতে দরজার বাইরে আছে। হৃদও ফিসফিস করে বলে, তাহলে এখন? মেহের হেসে উঠে দাঁড়ায়। হৃদকে চোখ টিপ দিয়ে আরেকটু জোরে বলে, বোরিং লাগছে বরমশাই, বাসর বাসর ফিল আসছে না। হৃদয় একই সুরে বলে, বলেন বৌরানী, কি করলে আপনার ভালো লাগবে? আপনার জন্য আপনার বর সর্বদা রেডি। আর ওইদিকে দরজার পাশে থাকা 3 জন, লাবিব, শান্ত আর রাকিব, হাসি আটকাতে কষ্ট হচ্ছে তাদের। লাবিব বলে, দেখেছ, বিয়ে করেই বিড়াল হয়ে গেছে। শান্ত বলে, মেয়াও। রাকিব শান্তকে এক লাথি মেরে বলল, চুপ কর শালা, কথা বললেই বুঝে যাবে আমরা কান পেতে আছি। শান্ত মাজা ডলতে ডলতে এসে বলে, মারলি কেন? রাকিব বলে, তো কি চুমু দেব? লাবিব হেসে বলে, তোমরা ঝগড়া অফ করে শোনো। ওইদিকে মেহেরের গলা আসে, না গো, আমার একদম ভালো লাগছে না। হৃদ চোখ টিপে বলে, তাহলে আসো, একটা চুমু দিই, সব ঠিক হয়ে যাবে, তখন দেখবা তোমার কাছে সব কিছু ভালো লাগবে। আসো আসো। মেহের হাসি চেপে বলে, এত সোজা? হৃদও বলে, অধিকার আছে। মেহের বলে, তাই বলে জোর খাটাবেন? হৃদ হেসে বলে, তবে স্বেচ্ছায় অনুমতি দাও। মেহের হাসে, তারপর একটা গান ধরে। তারপরই হৃদের পরনের শিরনের একটা কোনা কামড়ে ধরে নাচতে নাচতে গাইতে থাকে। মেহের লেহেঙ্গার একটা কোনা কামড়ে ধরে নিজে নাচতে নাচতে, মেহেরও লেহেঙ্গার একটা কোনা কামড়ে ধরে নাচতে থাকে। ঘরের ভেতর নবদম্পতির পাগলা নাচ আর গানের এক উৎসবমুখর দৃশ্য। আর বাইরে থাকা 3 ভদ্রলোক একে অপরের দিকে তাকায়। লাবিব বলে, ওরা তো দেখি ফুল মুডে আছে। শান্ত মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সহবাস। রাকিব একসাথে লাথি মেরে বলে, আরে শালা, ওটা সহমত হবে। শান্ত লাথি খেয়ে কিছু দূর গিয়ে পড়ে, আবার হামাগুড়ি দিয়ে ফিরে এসে বলে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, সহমত সহমত। লাবিব মুখ চেপে ধরে বলে, ওদের নাচ গান শেষ হবে কখন বলতো? শান্ত বলে, এরা আমার ধৈর্যের সীমা খেয়ে ফেলতেছে কিন্তু। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা শব্দ শোনা যায়। নাচ গান শেষ হয়েছে। শব্দের কারণ হচ্ছে মেহের এক লাফে বিছানার উপরে উঠে বসে। মেহের বলছে, জান, গিভ মি মোর মোর চুম্মা। হৃদও হেসে এক লাফে বিছানায় উঠে যায়। হৃদ বলে, ইয়েস জান, হোয়াই নট। বলেই ঠোঁট উঁচিয়ে একে অপরকে চুম্মা দিতে থাকে। মেহের মুখে হাত দিয়ে হাসছে, কারণ হৃদ তো হাওয়ায় চুমু দিচ্ছে। আর দরজার বাইরে দাঁড়ানো 3 গোয়েন্দা উল্টাপাল্টা ভেবে লজ্জায় লাল নীল হলুদ হয়ে যাচ্ছে। লাবিব বলে, ভাই এবার চল, আর থাকা যাবে না, প্লিজ চল। বলেই উল্টাপাল্টাভাবে দৌড়ে যেতে গিয়ে 3 জনই একসাথে 2-3 বার সামনাসামনি পড়ে যায়। লজ্জায় এক একজন মাথা নিচু করে থাকে আর বারবার একে অপরের গায়ে ধাক্কা দেয়। অপরদিকে তাদের দৌড়ের শব্দ পেয়ে ঘর কাঁপিয়ে হেসে ওঠে মেহের আর হৃদ। হেসে হেসে বিছানা থেকে নামল মেহের। ড্রেসিং টেবিলের কাছে রাখা টুলে গিয়ে বসল। গহনা এক এক করে খুলছে। পেছনে হৃদ, 2 হাত মাথার নিচে দিয়ে বিছানায় হেলান দিয়ে। আয়নার দিকে তাকিয়ে থাকা মেহের হঠাৎ বলে উঠল, না শুয়ে থেকে একটু সাহায্য করুন। হৃদ উঠে এসে পাশে দাঁড়ায়। কি সাহায্য? মেহের বলল, চুল থেকে ক্লিপগুলো খুলে দিন। হৃদ ভ্রু কুচকে তাকিয়ে বলল, এতগুলো ক্লিপ কে লাগায়? আর চুলের এ কী হাল? চুল দিয়ে এমন পিরামিড বানায় কে? মেহের মুখ ছোট করে তেড়ামি করে বলল, আপনার বউ। সমস্যা আপনার? খুলে দিন, না হলে একাই পারবো, দূরে যান। হৃদ হেসে পেছন থেকে মেহেরকে জড়িয়ে ধরে, রাগ করো না নীলনয়না, আমি তো মজা করছিলাম। নীলনয়না নামটা শুনে মেহের এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর আবার বলে,
এই ছাড়ুন তো, যত সব আদিক্ষেতা, এখন এসেছে প্রেম দেখাতে। হৃদ আবার হেসে বলল, আমি প্রেম দেখাই তাই না? তুমি কি জানো প্রেম আসলে কি, কত প্রকার কি কি? আমি যদি না দেখাই তাহলে বুঝবে কি করে? মেহের মুখ ঝামটা দিয়ে আবার গয়নাগুলো খোলায় মনোযোগ দেয়, আর সেই সুযোগে হৃদ আবারও পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে দেয়। মেহের যেন এক ঝটকায় কেঁপে ওঠে প্রথম পুরুষের সংস্পর্শে এসে। তার স্পর্শে যেন শরীর অবশ হয়ে আসে। সে নিজেকে সামলে নিতে চায়, কিন্তু নিঃশ্বাস ভারী হয়ে আসে। হাত দিয়ে কাপড় চেপে ধরে ধরা গলায় বলে, কি করছেন? হৃদ মুখ তুলে আলতো করে চুমু খায় ঘাড়ে, তারপর মৃদু হেসে বলে, শেখাচ্ছি প্রেম কাকে বলে। আমি খুব ভালো শিক্ষক, সব কিছু প্র্যাকটিক্যালি বোঝাতে পারি। আজ তোমাকেও শেখাবো প্রেম মানে কি। মেহের তাড়াতাড়ি উঠে পড়ে, একদম না, এখন এসব কিচ্ছু হবে না। আমি হৃদ তখনই তার শেরওয়ানি খুলে ফেলে। জিম করা শরীরের রেখাগুলো স্পষ্ট। সে হাসে, আর সেই হাসিতে যেন বিদ্যুৎ খেলে যায় মেহেরিনের শিরায় শিরায়। মেহের এক দৃষ্টিতে তাকিয়ে মুখ ফসকে বেরিয়ে যায়। হত্যেরি। হৃদ হেসে বলে, এটুকু দেখেই যদি তোমার অবস্থা এমন হয়, তবে সামনে তো আরও অনেক কিছু দেখার বাকি। ম্যাডাম রেডি তো? মেহের বলার আগেই হৃদ এক ধাপ এগোয়। নিজের বিপদ বুঝে নিয়ে মেহেরিন এক লাফে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করে মুখ গম্ভীর করে বলে, গুড নাইট, ঘুম পাচ্ছে আমার। হৃদ হেসে ফেলে, চোখে দুষ্টুমি খেলে যায়। বলে, ঘুম তো আসবেই, তবে এখন না, ভোর 6টার আগে নো ঘুম। এই রাতটার জন্যই তো আমি আমার জীবনের এতগুলো রাত অপেক্ষা করেছিলাম। আর তুমি যদি এরকম করে রাতটা নষ্ট করো, তাহলে আমি কিন্তু কোনোভাবেই মেনে নেব না সোনা। বলেই একদম ঝাঁপ দিয়ে উঠে পড়ে হৃদ সোজা বিছানায়। কিন্তু মেহের ঝটপট পাশ কাটিয়ে গিয়ে এক লাফে দাঁড়িয়ে যায়। হৃদ বিছানায় গিয়ে পড়ল, কিন্তু মেহের না থাকায় খানিকটা হতচকিত হয়ে হেসে ফেলল। যতই পালাও, আজ তোমার নিস্তার নেই বৌরানী। মুচকি হাসি দিয়ে বলে হৃদ। মেহের দৌড়ে পালাতে চাইলে হৃদ লাফিয়ে খপ করে ধরে ফেলল তাকে। নরম গলায় বলল, একবার যেহেতু আমার কাছে বন্দী হয়েই গেছো, তাই ভালোবাসার পরশ না দিয়ে তোমায় আজ ছাড়ছি না। এই বলেই মেহেরকে নিয়ে বিছানায় লাফ দিল হৃদ। আর ঠিক তখনই ঘটল বিপত্তি। খাট ভেঙে পড়ে গেল দুজনই বিছানা থেকে নিচে। এক ধাক্কায় মেহের আর হৃদ দুজনেই মেঝেতে পড়ে যায়। ঠিক মেঝেতে বলা যায় না, কারণ ওদের মাথা নিচে আর পা উপরের দিকে। খাটের মাঝ বরাবর ভেঙে ভিতরে ঢুকে গেছে তারা। এক কথায় বলাই যায় চিৎপটাং। এক মুহূর্ত চুপ, তারপর মেহের মুখ চেপে হাসি আটকে রাখতে পারে না। হা হা হিহি করে হেসে দেয় আর বলে, বাসর করার আগেই খাট ভেঙে ফেললেন? তা বেশ করেছেন, নিন এবার করুন বাসর। হৃদ মাথায় হাত দিয়ে পড়ে থাকল। এটাই ছিল আমার কপালে, এটাই ছিল আমার প্রথম রাতের ভাগ্য, ভাঙা বিছানা। ব্যাপারটা ঠিক অমন হয়ে গেল না? বউকে ধরা ছোঁয়ার আগেই বউ প্রেগনেন্ট, বাসর করার আগেই খাট ভেঙে গেল। তার থেকে বড় কথা কেউ বিশ্বাসই করবে না আমি বাসর করার আগেই খাট ভেঙে গেছে। আল্লাহ জানে এই ভাঙা খাট দেখে ওরা আমার নামে কি গুজব ছড়ায়। আবার এটাও ভাবতে পারে আমি খুব জেন্টালম্যান, তাই প্রথম রাতেই নিজের হাল ধরতে গিয়ে খাট ভেঙেছি। কিন্তু ওরা এটা কখনো জানতেই পারবে না আসল ঘটনা কি হয়েছিল। ওরা তো আর জানে না আমার পোড়া কপালের কথা। মেহের হাসতে হাসতে উঠে দাঁড়ায়, আর হৃদ বেচারা বিছানার দিকে তাকিয়ে ভাগ্যকে গালমন্দ করতে থাকে। এদিকে ধীর পায়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল মেহের। হৃদ মেহেরকে ওয়াশরুমের দিকে যেতে দেখে কিছু একটা ভাবে, তারপর তাড়াহুড়ো করে উঠে দৌড়ে যায় মেহেরের পিছু পিছু। হঠাৎ পেছন থেকে হৃদের দ্রুত পায়ের শব্দ। মুহূর্তেই বুঝে যায় সে পেছনেই আছে। মেহের তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে দরজা লাগাতেই যাচ্ছিল। ঠিক তখনই হৃদ হাত দিয়ে দরজা আটকে দিল। একচুল দেরি হলে বন্ধ হয়ে যেত। হৃদ বিলম্ব না করে ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়, আর মেহেরের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। মেহের হৃদের কাজে আশ্চর্যের সপ্তম পর্যায়ে পৌঁছে গেছে। আপনি আমার সাথে ভেতরে ঢুকলেন কেন? আমি চেঞ্জ করব, শাওয়ার নেব। রাগে টকবক করে উঠল মেহের। হৃদ বলল, শাওয়ার তো এমনিতেই নিতে হবে সকালে, তাই একেবারে দুজন একসাথে নিলে ক্ষতি কি? মেহেরের চোখ কপালে ওঠার উপক্রম। এই লোক বলে কি? কিন্তু কিছু বলার আগেই হৃদ তাকে কাছে টেনে নিল। ঠোঁটের ফাঁকে আদর ছড়িয়ে দিয়ে নিজের সিগারেটে পোড়া কালো ঠোঁট জোড়া চেপে ধরল মেহেরের গোলাপি রাঙা ওষ্ঠজোড়া। ধীরে ধীরে তাকে ঠেলে নিল ওয়াশরুমের দেয়ালের গায়ে। মেহেরের শরীর কেঁপে উঠল। মেহেরের নিজেকে পাগল পাগল লাগছে। এ কেমন অনুভূতি? ভয়, বিস্ময়, ভালো লাগা, সব মিশিয়ে এক অদ্ভুত অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলেছে। মেহের বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারে না। রাখবেই বা কেন? সামনে থাকা মানুষটা যে তার স্বামী। এই মানুষটাই এখন এই দুনিয়ায় তার সবচেয়ে বেশি আপন, তার আস্থার, তার ভালোবাসার মানুষ। প্রতিটি লোমকূপের ওপর অধিকার আছে তার। আছে পা থেকে মাথা পর্যন্ত পুরো অধিকার। আছে বৈধতার সাথে অধিকার। তাই মেহেরও সায় দেয় তার স্বামীর আহ্বানে। হৃদ তার স্বামী, তার অধিকার আছে। তার ভেতরে এই অনুভূতিগুলোই যেন বুঝিয়ে দিচ্ছিল এই বন্ধনে আর কোনো দূরত্ব নেই। অনেকটা সময় পরে যখন হৃদ তাকে ছেড়ে দিল, দুজনেই হাঁপাচ্ছে। মেহেরের চোখে মুখে লজ্জার ছায়া স্পষ্ট।
চোখ তুলে তাকাতে পারছে না। হৃদ সেই লজ্জাকে আরও একটাবার মিষ্টি করে ছুঁয়ে বলল, লজ্জা পেলে তোমাকে খুব সুন্দর লাগে। আচ্ছা, তুমি কি এখন লজ্জা পাচ্ছ? এই কথা শুনে মেহের মুখ গুজে দিল হৃদের বুকেই। হৃদ উচ্চস্বরে হেসে বলল, বাহ, যে তোমার লজ্জা হরণ করছে তুমি কিনা তার বুকে মুখ লুকিয়ে সেই লজ্জা থেকে বাঁচার চেষ্টা করছো। বাবা। তার চোখে ছিল দুষ্টু আনন্দের দীপ্তি, আর মেহের লজ্জায় লাল হয়ে উঠছিল, একেবারে রক্ত গোলাপের মতো। মেহের লজ্জায় নিজেকে কুটে নিয়েছিল হৃদের বুকে, কিন্তু হৃদ সেই লজ্জার আগুনে আরও এক চামচ ঘি ঢেলে দিল। কানে কানে ফিসফিস করে বলল, খাট ভেঙেছে বলে ভেবো না, আজ রাতে তুমি পার পাবে। খাট ছাড়াই হবে আমাদের বাসর। মেহের সরে যেতে চাইল, কিন্তু সেই চোখের ভাষা, সেই কম্পিত নিঃশ্বাস সব যেন বলে দিচ্ছে সে ঠিক না বললেও আসলে কোনো না নেই। হৃদ তার মুখ দুই হাতে তুলে নিয়ে তাকিয়ে বলল, আই কান্ট মেহের। মেহের কিছু বলে না, শুধু চোখ নামিয়ে নেয়। এই নীরবতাই যেন সম্মতির ভাষা। এই আবেগঘন মুহূর্তে ভালোবাসা তার সমস্ত দ্বিধা ছাপিয়ে দিয়েছে। হৃদ তখন মেহেরকে কোলে তুলে নেয়, নিঃশব্দে আদর ভরে ভালোবাসায় পরিপূর্ণ চুম্বনে এলোপাথারি চুমু দিতে দিতে বলে, সবাই তো বাসর করে খাটে, আমরা না হয় করলাম বৃষ্টির মতো জলে। বলেই সে শাওয়ার অন করে দেয়। টুপটাপ বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরে পড়ছে। দুই ভালোবাসার মানুষকে ধীরে ধীরে ভিজিয়ে দেয়। পোশাক ভিজলেও চোখ দুটো আগুনে পড়ে। ভিজে শরীরের আলতো স্পর্শে আর একটা ভালোবাসার অধ্যায় শুরু হয়, নিঃশব্দে, বিনা শব্দে, শব্দহীন ভাষায়। হৃদ মেহেরকে ফ্লোরে শুইয়ে দেয়, তার গলায় মুখ গুজে দেয়, আর তারপরে তারা দুজন মিলেমিশে ভালোবাসার সাগরে ডুবে যায়, যেখানে আর কোনো ভয় নেই, কোনো বাধা নেই, আছে শুধু অগাধ ভালোবাসা এবং একান্তই একে অপরের কাছে হারিয়ে যাওয়ার মুহূর্ত। অন্যদিকে মেহেরিন সবেমাত্র লম্বা শাওয়ার সেরে এসেছে। রাজ তখনও বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। মেহেরিনের পরনে রাজেরই ঢিলে ঢালা টি শার্ট আর একটা ট্রাউজার, চুলগুলো ভেজা, যা ঝাড়তে ঝাড়তে সামনে এগিয়ে আসছে মেহেরিন। রাজ এক লাফে উঠে বসে, পেছন থেকে মেহেরিনকে জড়িয়ে ধরে, চুলের ঘ্রাণ নেয় আর বলে, আহা, কি সুন্দর গন্ধ। মেহেরিন হেসে ঘাড় ফিরিয়ে রাজের গলায় হাত রেখে বলে, তাই বুঝি? রাজ চোখ বন্ধ করে বলে, বউ, এমন মিষ্টি গন্ধ তো আর কোথাও পাই না। মাঝে মাঝে তো ইচ্ছে করে তোমার চুলের মধ্যেই ডুবে যাই চুপ। মাঝে মাঝে তো ইচ্ছে করে তোমার চুলের মধ্যেই ডুবে থাকি চুপচাপ। মেহেরিন মিষ্টি হেসে বলল, মেয়েদের চুলের ঘ্রাণটা এমনিতেই সুন্দর হয়, বুঝলেন? রাজ তখন মেহেরিনের ঘাড়ে মুখ গুজে গভীর নিঃশ্বাস নেয়। তারপর তড়াক করে বলে, তুমি কী সাবান দাও বলো তো? এত মিষ্টি ঘ্রাণ কই পাও? মেহেরিন হেসে হেসে নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, খাঁটি চন্দন আর ময়শ্চারাইজার সমৃদ্ধ ও মন মাতানো গোলাপের সৌরভে, চেনা আদরে, গোলাপের চাদরে তুমি হৃদয় জুড়ে স্যান্ডেলিনা, স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। রাজ চোখ কুচকে বলে, ওই বইয়ের নাটক শুরু, কিন্তু ভালোই তো বললে। দাঁড়াও, আমি ওই সাবানটা মেখে শাওয়ার নিয়ে আসি। বলেই রাজ হুট করে ওয়াশরুমে ঢুকে পড়ে। মেহেরিন হেসে হেসে বিছানায় শুয়ে পড়ে। পাকা 10 মিনিট পর রাজ ফিরে আসে, গায়ে শুধু টাওয়াল, ভিজে চুলে সাবানের ফ্যানার ঘ্রাণ ছড়াচ্ছে। হাতে পায়ে সাবান আর গন্ধ মেখে যেন স্যান্ডেলিনা সোপের নতুন অ্যাড দিতে এসেছে। মেহেরিনের কাছে এসে রাজ বলে, বউ, এবার দেখো তো আমার শরীর থেকেও গন্ধ আসে কিনা। মেহেরিনকে এক টানে কাছে টেনে নেয়। রাজের গলায় আলতো একটা চুমু খায়, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলে, না তো, কোনো গন্ধ পাচ্ছি না। রাজ কপাল কুঁচকে বলে, মানে শালার সাবান বেইমানি করলো নাকি? আর মেহেরিন হেসে হেসে অস্থির।